সবাইকে ধন্যবাদ, হাসানকেও ধন্যবাদ ইন্ট্রোডাকশন দেওয়ার জন্য। আমি আজকে যে বিষয়টা নিয়ে আমরা এখানে আসছি, আমাদের যে বিষয় হলো ইমপ্রেস ভাইবা বুট এন্ড উইন ইউর জব। এটা স্কিল বিডি স্টুডিও প্রেজেন্স অর্গানাইজড বাই এমবিএসটিউ ক্যারিয়ার ক্লাব ইন অ্যাসোসিয়েশন উইথ স্কিল বিডি স্টুডিও। আমাদের সাথে দুজন গেস্ট আছেন, ওনারা এইচআর প্রফেশনাল। একজন অলরেডি আমাদের সাথে ইতিমধ্যে জয়েন করেছেন, ইয়াসিন সোহাগ ভাইয়া। উনি গুদরেজ হাউসহোল্ড প্রোডাক্ট বিডি লিমিটেডের লিড এইচআর পোস্টে কর্মরত আছেন। ভাইয়া সম্পর্কে আমি একটু ইন্ট্রোডাকশন দিই। ভাইয়া গুদরেজে জয়েন করার আগে এসিআই তে ডেপুটি ম্যানেজার হিসেবে ছিলেন, এবং পড়াশোনার ব্যাপারে যদি আমি একটু বলি, ভাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগ থেকে উনি ম্যানেজমেন্টে বিবিএ কমপ্লিট করেছেন এবং এইচআরএম এ এমবিএ করেছেন, এবং পাশাপাশি ভাইয়া এখন ঢাকা ভার্সিটির আইবিএ থেকে এক্সিকিউটিভ এমবিএ করছেন। তাই তো ভাইয়া, আমি যদি ভুল না হই? জি, না, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমাদের আরেকজন স্পিকার বা অতিথি আছেন, উনি এখনো আমাদের সাথে জয়েন করেননি, মোয়াজ্জেম ভাইয়া। উনি বাংলাদেশ ব্যাংকে ডেপুটি ডিরেক্টর হিসেবে কর্মরত আছেন। ওখানে জয়েন করার আগে ভাইয়া আইএফআইসি ব্যাংকে এমটিউ পোস্টে কর্মরত ছিলেন। আর ভাইয়া পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগ থেকে বিবিএ কমপ্লিট করেছেন, এবং উনি আইবিএটা করেছেন, এমবিএ করেছেন আইবিএ থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএ থেকে। ভাইয়া আমাদের সাথে এখনো যুক্ত হননি, হয়তো কিছুক্ষণের মধ্যে আমাদের মধ্যে চলে আসবেন। তো আমি আবার এখানে সাইড বাই সাইড অনেকে অ্যাপ্রুভাল করছে, এই কারণে হয়তো আমার কথা একটু একটু ইন্টারাপ্ট হচ্ছে এখানে, যেহেতু অনেকেই আমরা অ্যাপ্রুভ করতে হচ্ছে আমাকে, আমি যেহেতু আবার হোস্ট, এই কারণে। তো আমাদের আজকের যে বিষয়টা হচ্ছে আমাদের ভাইবা ভীতি, বা আমরা যারা স্টুডেন্টরা গ্রাজুয়েশন কমপ্লিট করি আমাদের মধ্যে ভাইবা নিয়ে একটা ভীতি থাকে। তার মূল কারণ হলো আমরা ভাইবা সম্পর্কে পর্যাপ্ত প্রিপারেশন নিয়ে যাই না। আবার আমরা ভাইবাতে কি কোয়েশ্চন করা হবে এই কোয়েশ্চন গুলো আমরা একটু রিহার্সেল করে যাই না। আরেকটা কথা, যে এখানে আমাদের এইচআর প্রফেশনালদেরকে নিয়ে আসার মূল উদ্দেশ্য হলো আমরা ওনাদের কাছ থেকে জানবো ওনাদের ডিমান্ডটা কি, অর্থাৎ ওনারা আমাদের স্টুডেন্টদের কাছ থেকে কি ডিমান্ড করে। ঠিক তেমনি ভাবে আমরা যদি বলতে চাই, আমরা স্টুডেন্ট হিসেবে, আমরা যারা আমাদের স্টুডেন্ট আছো তোমরা, আমরা ওনাদের কাছ থেকে জানতে চাইবো ওনারা আমাদের থেকে কি ডিমান্ড করে। অর্থাৎ আমরা যদি এই দুজনের ডিমান্ড বা নিড সম্পর্কে জানতে পারি, তাহলে কিন্তু আমরা ওইভাবে প্রিপারেশন নিতে পারবো। তো এই জন্য আমরা আজকের এই একাডাস্ট্রি প্রোগ্রাম, যেটার দুইটা ওয়ার্ড কে আমরা একসাথে জয়েন করে এটা করেছি, সেটা হচ্ছে একাডেমিয়া থেকে একা এবং ইন্ডাস্ট্রি থেকে ডাস্ট্রি নিয়ে একাডাস্ট্রি, এই দুইটা অনুষ্ঠান শব্দ নিয়ে আমরা এটা নতুন একটা সেশনের নাম দিয়েছি। তোমরা এখন অনেকেই জয়েন হয়েছে। আমাদের আরেকজন রিসোর্স পারসন অলরেডি চলে আসছেন, আমি ওনাকে এই মাত্র অ্যাপ্রুভ করলাম, মোয়াজ্জেম হোসেন ভাইয়া এখনই চলে আসবেন আমাদের। হ্যাঁ, ভাইয়া যুক্ত হয়েছেন আমাদের সাথে। মোয়াজ্জেম ভাইয়া, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? ভাইয়া আপনি একটু আনমিউট করেন, আপনার স্পিকারটা আনমিউট করেন, মিউট অবস্থায় আছে। হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, শুনতে পাচ্ছেন। আমাদের মোয়াজ্জেম ভাই চলে আসছেন, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর। তো আমি অলরেডি উনার সম্পর্কে অলরেডি বলেছি, ভাইয়া বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হিসেবে আছেন। এর আগে উনি আইএফআইসি ব্যাংকে ছিলেন। ভাইয়া শিক্ষামূলক কাজের সাথেও জড়িত, উনি মেন্টরস এডুকেশনে মেন্টরস হিসেবে ছিলেন, আমি যদি ভুল না হই। তাই তো ভাইয়া? হ্যাঁ, মেন্টরসে দীর্ঘদিন ধরে পড়িয়েছি। দীর্ঘদিন ধরে পড়িয়েছেন। আর আমাদের যে দুইজন রিসোর্স পারসন আছেন, এই দুইজন রিসোর্স পারসনই আবার আইবিএ এর স্টুডেন্ট। তো ওই হিসেবে তোমরা যারা আইবিএ করতে চাও, তোমাদের যদি কোনো কোয়েরি থাকে কিভাবে প্রিপারেশন নিবে ওই সম্পর্কেও তোমরা জিজ্ঞেস করতে পারো। তবে আমাদের আলোচ্য বিষয় যেহেতু ইমপ্রেস ভাইবা বুট এন্ড উইন ইউর জব, এই ভাইবা ভীতিটা কাটানোর জন্য, তো এই জন্য আমরা এই রিলেটেড বেশি কোয়েশ্চন আমরা বেশি করব। তো প্রথমে আমি মোয়াজ্জেম ভাইয়ের কাছে জানতে চাইবো, আমরা সময় ক্ষেপণ না করে আমরা শুরু করে দেই। মোয়াজ্জেম ভাইয়ের কাছে আমি জানতে চাইবো, একটা স্টুডেন্ট যখন তার প্রিলিমিনারি এবং আপনার হচ্ছে রিটেনে পাশ করার পর ভাইভাতে কল পায়, তার মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করে, সাথে সাথে একটা প্রেসার কাজ করে যে আমি কিভাবে নিজেকে প্রেজেন্ট করব, আমার জব হবে কিনা। এই প্রেসারটা তাদের মধ্যে একটা স্ট্রেস ক্রিয়েট করে ফেলে, যেটার ফলে সে নার্ভাস হয়ে যায়। ভাইবা বোর্ডে যখন যায় তার মধ্যে বিভিন্ন প্রেসার, সোশ্যাল প্রেসার, ফ্যামিলি প্রেসার এবং পার্সোনাল একটা প্রেসার কাজ করে, এই কারণে সে নার্ভাস হয়ে যায়। তো এই নার্ভাসনেসটা কিভাবে কাটাবে, এটা একটা আপনার কাছে কোয়েশ্চন। 2 নাম্বার কোয়েশ্চন হলো, ভাইবা বোর্ডে যাওয়ার আগে প্রিলিমিনারি অর্থাৎ প্রিপারেশন গুলো কি, আপনি যদি একটু বলতেন। আচ্ছা, বেসিক্যালি আমি কি বাংলাদেশ ব্যাংক সম্বন্ধে বলবো নাকি আরো আপনি আগে জেনারেল বলেন, পরে বাংলাদেশ ব্যাংক সম্পর্কে বললে আমরা খুব খুশি হব, কারণ অনেকের ড্রিম জব বাংলাদেশ ব্যাংক।
আচ্ছা, মানে বেসিক্যালি ইন্টারভিউর ক্ষেত্রে আমার যেটা ফিল হয় গভর্নমেন্ট জবের ক্ষেত্রে, মানে ইন্টারভিউয়ে আমি কতটুকু ভালো করলাম সেটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট হলো আমার প্রিলিমিনারি এবং রিটেন। মানে বিশেষ করে রিটেন। প্রিলিমিনারি তো জাস্ট হলো আমি কোয়ালিফাইং মার্কস পেয়ে সিলেক্টেড হইলাম কিনা, দ্যাট ইজ দ্য মেইন কোয়েশ্চেন। প্রিলিমিনারি হয়ে গেলে একটা স্টুডেন্টের মূল ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা তাকে মানে ফাইনালি সিলেক্টেড হওয়ার ক্ষেত্রে সহযোগিতা করে সেটা হলো তার রিটেন মার্কস। এখন রিটেন মার্কস যদি কারো ভালো থাকে সেক্ষেত্রে ভাইবার মার্কস কিন্তু খুব একটা মানে ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারে না। এখানে মানে গভর্নমেন্ট জবের ক্ষেত্রে মেইন লজিকটা হলো কোনো একটা পার্টিকুলার এক্সামে যদি 25 মার্কস হলো ইন্টারভিউর জন্য থাকে বরাদ্দ, সেই ক্ষেত্রে 25 মার্কস এর মধ্যে কোনো একজন স্টুডেন্ট যদি একদম ন্যূনতম ভদ্রতাও ইন্টারভিউ বোর্ডে দেখাইতে পারে, যে তার জেস্টার, তার অ্যাপিয়ারেন্স, তার কথা বলা, তার ড্রেস আপ এবং হলো তার ঢুকার সময় এটিকেট, বের হওয়ার সময় এটিকেট, এগুলো সে যদি নর্মালি মেনটেন করে এবং হলো সে আউট অফ 10 কোয়েশ্চেন তাকে যদি জিজ্ঞেস করা হয় এবং সেগুলোর মধ্যে সে যদি দুইটা বা একটাও পারে এবং ভদ্রতা মেনটেন করে, তাহলে সেক্ষেত্রে তাকে মানে আউট অফ 25 এ 17, 15 এটা দিয়ে দেয়। মানে এটা হলো একদম মানে নর্মালি দিয়ে দেয়। এবং যে খুব এক্সট্রা অর্ডিনারি ভালো করে আউট অফ 25 এ সে হয়তো 20, 21 পায়, বা এট বেস্ট 22ও হইতে পারে। 25 কাউকে দেবে না। এই ক্ষেত্রে মানে মার্কসটা আসলে খুব বেশি ভ্যারি করে না ইন্টারভিউ অংশে, হয়তো 3 বা 4। বাট এখানেও কিন্তু একটা লেভারেজ কাজ করে, এই জন্য যে কোনো একটা পার্টিকুলার এক্সামে যখন ফাইনালি সিলেক্টেড যারা হচ্ছে তাদের মধ্যে কিন্তু মার্কস ডেভিয়েশনটা খুব একটা বেশি থাকে না। হয়তো 1 বা 2 বা 3 নাম্বারের ব্যবধানেও কিন্তু অনেকে বাদ পড়ে যায়। আবার যে ফার্স্ট হলো যে সেকেন্ড হলো তার সাথে হয়তো 0.50 মার্কসের একটা ব্যবধান বা 1 মার্কসের ব্যবধান, সেই ক্ষেত্রে ইন্টারভিউর একটা ভূমিকা থাকে। বাট ইনিশিয়ালি ডেফিনেটলি হলো গিয়ে ইয়ের ক্ষেত্রে মানে আমার রিটেন মার্কস ভালো থাকলে আমি ডেফিনেটলি সিলেক্টেড হব। পরবর্তীতে গিয়ে আমার পজিশনটা, সে কোনো একটা পার্টিকুলার অর্গানাইজেশনে 100 পিপল নেবে বা 100 ক্যান্ডিডেটস কে ফাইনালি সিলেক্ট করা হবে। তো সেক্ষেত্রে 100 এর মধ্যে আমি পজিশনটা কত হবে আমার, আমি কি 1-এ থাকবো না 5-এ থাকবো না 10-এ থাকবো? কারণ গভর্নমেন্ট জব গুলাতে পজিশনটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। কোন একজন স্টুডেন্ট সে যদি আজকে ফার্স্ট পজিশনে মানে কোনো একটা সরকারি জবে সিলেক্টেড হয়, তাহলে সে কিন্তু সারা জীবন প্রমোশনটা সে প্রথমে পাবে, তারপর তার ব্যাচের অন্যরা পাবে। সেক্ষেত্রে পজিশনটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয়। তা আমার ওই পজিশনটা কোথায় যাবে সেইটার জন্য ইন্টারভিউ মার্কসটা ম্যাটার করে। আর আমি ফাইনালি সিলেক্টেড হব কিনা সেটা আমার রিটেন মার্কসটা উপর ডিপেন্ড করে আর কি। এইটা হলো গিয়ে মানে আমার কাছে ফিলিং আর কি। এখন এখন আমি যদি বলি যে প্রিপারেশনটা কি হবে, মানে একটা ইন্টারভিউ বোর্ডের জন্য আমার স্ট্রেসটা আমি কিভাবে কমাইতে পারি বা আমার কি প্রস্তুতি নিয়ে গেলে আমার জন্য সবচেয়ে ভালো হবে, তো এইটার জন্য আমার কাছে মনে হয় মানে মোস্ট ইম্পর্টেন্ট হলো আমি কোন সাবজেক্টে মেজর করেছি। আমার যদি সাবজেক্ট হয়, আমি যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড হই, আমার যদি কেমিস্ট্রি বা ফিজিক্স, আমি যদি কমার্স হই, আমার যদি ফিনান্স বা ম্যানেজমেন্ট হয়, এই সাবজেক্ট গুলো থেকে আমাকে প্রথমে প্রশ্ন করবে। এটা হলো ইন্টারভিউ বোর্ডের প্রথম প্রিন্সিপাল, যে একটা স্টুডেন্ট কোন বিষয়ে মেজর করেছে, তার মেজর কি, সেটা তাকে প্রথম জানতে চাওয়া হবে। এবং সেকেন্ড যে বিষয়টা সেটা হলো সমসাময়িক বা কন্টেম্পোরারি ইস্যুস গুলা সম্বন্ধে তার কতটুকু আইডিয়া আছে, এবং হলো যে যে সে যে প্রতিষ্ঠানে চাকরি করতে যাচ্ছে সেই প্রতিষ্ঠান সম্বন্ধে তার একটা মানে সুপারফিশিয়াল মানে একদম মানে খুব বেশি ডিপলি না হইলেও তার উপরে উপরে ধারণা আছে কিনা সেটাও টেস্ট করা হয়। তাহলে ওইটা দিয়ে বোঝা যায় যে সে ওই প্রতিষ্ঠান সম্বন্ধে কতটুকু আগ্রহী। সেই জিনিসগুলা মানে তারা টেস্ট করার চেষ্টা করে। মানে দিস আর দ্য প্রিলিমিনারি থিংস এ স্টুডেন্ট শুড টেক প্রিপারেশন অন। তার মেজর্স যে সাবজেক্ট ছিল সে সম্বন্ধে তার একটু বেসিক ধারণাগুলো একটু দেখে যাওয়া, তারপর হলো কন্টেম্পোরারি ইস্যুগুলো দেখে যাওয়া, যে প্রতিষ্ঠানের জন্য যাচ্ছে ইন্টারভিউ দিতে সেই প্রতিষ্ঠানের একটু ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন গুলো দেখে যাওয়া। এগুলো হলো প্রিলিমিনারি। এগুলা জানা থাকলে মানে স্ট্রেস কখনো ইন্টারভিউ বোর্ডে ফিল হয় না, কারণ সে জানে। আর যার জানা থাকে সে কিন্তু বেশি কনফিডেন্ট ফিল করে। আমরা মোয়াজ্জেম ভাইয়ের থেকে অনেক কিছু জানতে পারলাম। ভাইয়া যেহেতু গভর্নমেন্ট জবে আছেন বাংলাদেশ ব্যাংকে,
এখন আমরা একটু মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোতে কি রকম প্রিপারেশন নিয়ে যেতে হবে। আমাদের ইয়াসিন সোহাগ ভাই যেহেতু মাল্টিন্যাশনাল কোম্পানিতে আছে, গোদরেজ হাউসহোল্ড প্রোডাক্ট বিডি লিমিটেড, আমরা অনেকেই এই কোম্পানিকে চিনি বা এই কোম্পানির প্রোডাক্ট ইউজ করি। ফ্রেশনারের জন্য আমরা খুব বেশি চিনি আর কি, এয়ার ফ্রেশনার বিভিন্ন রুমের মধ্যে। তো আমরা ভাইয়াকে জিজ্ঞেস করবো, ভাইয়া আমরা মাল্টিন্যাশনাল কোম্পানি বা ডোমেস্টিক যে কোম্পানিগুলো লিড দিচ্ছে বাংলাদেশ, স্কোয়ার কোম্পানি বা বেক্সিমকো এরকম, এই কোম্পানিগুলোতে ভাইবা দিতে যাওয়ার আগে আমাদের প্রিলিমিনারি প্রিপারেশন গুলো কি থাকবে, আপনি যদি একটু বলতেন। আচ্ছা, এখানে বেশিরভাগ স্টুডেন্ট কোন ডিপার্টমেন্টে? ম্যানেজমেন্ট? এইখানে সব ডিপার্টমেন্টের স্টুডেন্ট আছে ভাইয়া। এটা এমবিএসটি ক্যারিয়ার ক্লাব, অর্থাৎ আমাদের 17টা ডিপার্টমেন্ট আছে। আমাদের অনেকগুলো আর কি ডিপার্টমেন্টের স্টুডেন্ট এখানে আছেন। এক্স্যাক্টলি ওভাবে বলতে না পারলেও অনেকগুলো ডিপার্টমেন্টের আমাদের স্টুডেন্ট এখানে যুক্ত হয়েছে। আমি এই প্রশ্নটা করার কারণটা হচ্ছে প্রাইভেট জবের যে পার্সপেক্টিভ গুলো, গভর্নমেন্ট জবের পার্সপেক্টিভে আমি বলবো মোয়াজ্জেম ভাই ম্যাক্সিমাম জিনিসই কভার করে ফেলেছে, ঠিক আছে। এবং ওখানে দেখা যায় রিটেন এবং প্রিলিমিনারি এবং রিটেন ফেজ, যেটা ওখানে মোটামুটি সব ডিপার্টমেন্টের স্টুডেন্টরাই পার্টিসিপেট করতে পারে। গ্রাজুয়েশন থাকলে, মোয়াজ্জেম ভাই আমি যদি ভুল না করে, আমি যদি না শিওর শিওর, আপনি কাইন্ডলি বলেছেন, ইয়ে করবেন, হ্যাঁ, আমাকে ইন্টারাপ্ট করবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। সো ওখানে গ্রাজুয়েশন থাকলেই হচ্ছে, কিন্তু আপনার প্রাইভেট জবে কিন্তু ম্যাক্সিমাম কেসে আপনি যদি ব্যাংকের কিছু পোর্শন বাদ দেন, ব্যাংকের আমি বলবো এমটি পোর্শনে একটা বাল্ক অ্যামাউন্ট রিক্রুট করা হয়, সর্বোচ্চ 50 জনের মতো বা 25-30 জনের মতো একটা অ্যামাউন্ট। কিন্তু প্রাইভেট জবে কিন্তু আমি বলবো এক একটা পজিশনে 5-10 সর্বোচ্চ 15 জনের একটা বাল্ক রিক্রুটমেন্ট হয়, এবং ওইটা একদম ডিপার্টমেন্ট স্পেসিফিক থাকে। লাইক আমি সাপ্লাই চেনে, আমার সাপ্লাই চেইন স্পেসিফিকেশন থেকে আমি নিতে চাই, আমি ম্যানেজমেন্টে বা এইচআর স্পেসিফিকেশন থেকে নিতে চাই। এখন কোয়ালিটিতে কাজ করবে, সেক্ষেত্রে কেমিস্ট্রি থেকে হতে পারে, বায়োকেমিস্ট্রি থেকে হতে পারে। সো রিলেভেন্ট ফিল্ড যেগুলো, ওখান থেকে নিতে হয়। সো প্রিপারেশনটা অনেকটা আমি বলবো এটা সাবজেক্ট ওয়াইজ। নাম্বার 1, কিছু কিছু জিনিস আছে, এটা আপনি গভর্নমেন্ট জবের ইন্টারভিউ ফেস করেন, আপনি প্রাইভেট জবের ইন্টারভিউ ফেস করেন, আপনি আপনার যে কোনো ধরনের ইন্টারভিউ ফেস করেন। ইভেন আমি যদি বলি, কেউ যদি তার বিয়ের ভাইবা দিতে যায়, সে বিয়ে করতে যাবে, আমি জাস্ট কথা প্রসঙ্গে বলছি। সো সেক্ষেত্রেও তাকে ওই লেভেলের কনফিডেন্সটাই শো করতে হবে। কনফিডেন্স, কমিউনিকেশন স্কিল, এইটা কিন্তু আপনি দেখলেই বুঝতে পারবেন যে ইন্টারভিউয়ার সে বুঝতে পারে যে ক্যান্ডিডেটটা আসলে কনফিডেন্ট কিনা। সে এখন কনফিডেন্স লেভেলটা একটা বেসিক জিনিস হতে পারে, যখনই কথা বলছে তার যদি নলেজ ডেপথ ভালো থাকে, অথবা তার নলেজ ডেপথ কম থাকলেও সে যাতে কনফ্রন্ট করে, সে যাতে ডেফিনেটলি ইন্টারভিউয়ারের চোখের দিকে তাকিয়ে কথা বলার সাহসটা থাকে, ওই কনফিডেন্সটুকু থাকে। এখন 5 জনের ইন্টারভিউ বোর্ডে কোশ্চেন করছে একজন, আমি তাকিয়ে অন্য জনের দিকে তাকিয়ে কথা বলছি, আমার হাত পা কাঁপছে, অথবা আমি রিলেভেন্ট কথা বলছি না, তাহলে কিন্তু আমরা বুঝতে পারি যে সেই তার কনফিডেন্স লেভেলটা সেই কি। আবার কমিউনিকেশন স্কিলস এর ব্যাপারে আমি বলবো, এটা আমি সবসময় একই কথা বলি কমিউনিকেশন স্কিলের ব্যাপারে। কমিউনিকেশন স্কিল কিন্তু আমাদের দেশে একটু ভুলভাবে ইন্টারপ্রিট হয়। কমিউনিকেশন স্কিল মানে আমাদের দেশে বোঝানো হয় ইংরেজিতে কথা বলতে পারি কিনা। এখন পৃথিবীর বিভিন্ন দেশ আছে, যেমন জাপান, জার্মানি, ওরা কিন্তু তাদের নিজ, ইভেন চায়না হচ্ছে সবচেয়ে বড় এক্সাম্পল, যারা ওদের ম্যাক্সিমাম সুপারস্টার ইংরেজি জানে না, এখন শিখছে আগের চেয়ে বেশি, যেহেতু অনেক বেশি গ্লোবালাইজ হয়ে গেছে। ওরা ওদের কথাটা, আমি আমার নিজের ল্যাঙ্গুয়েজে ঠিকভাবে কথা বলতে পারি কিনা, আমি ডেফিনেটলি ইংরেজি জানা একটা স্কিল, ইংরেজি জানলে ডেফিনেটলি আপনি অন্যদের চেয়ে এগিয়ে থাকবেন। কিন্তু আপনি তার আগে বুঝতে হবে আপনি আপনার নিজের ভাষায় যথার্থভাবে আপনার মনের ভাবটা প্রকাশ করতে পারেন কিনা, আপনি পরিষ্কার মার্জিত ভাবে কথা বলতে পারেন কিনা, আপনি যখন কথা বলছেন, অন্য একজন যখন কথা বলছে আপনি সেটা শুনছেন নাকি ইন্টারাপ্ট করছেন। কমিউনিকেশন স্কিল মানে কিন্তু শুধু বলে যাওয়া না, আপনার শুনতে হবে। কমিউনিকেশন স্কিলের একটা খুব ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে লিসনিং। ইভেন আমরা আইএলটিএস এ পরীক্ষা দিতে যাই, আমরা জিমেট করি,
প্রত্যেকটাই কিন্তু লিসনিং এর উপর আলাদা একটা, রাইটিং স্পিকিং এর ছাড়াও লিসনিং এর উপর আলাদা মার্কস থাকে। কারণটা হচ্ছে আপনার শুনতে হবে, কমিউনিকেশন হচ্ছে বোথ ওয়ে। আপনার জানতে হবে, আপনি শুনবেন, ওই অনুযায়ী আপনি কথা বলবেন, ওই অনুযায়ী রিপ্লাই করবেন। সো কমিউনিকেশন স্কিলের জন্য আপনি ডেফিনেটলি ইংরেজি শেখার চেষ্টা করবেন, যতটুকু জানবেন কনফিডেন্টলি ওই শব্দগুলো ব্যবহার করে পরিষ্কারভাবে বলার চেষ্টা করবেন। বাংলায় যখন কথা বলবেন আপনার কথা যাতে অন্য পাশ থেকে বুঝতে পারে। আর প্রাইভেট জবে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনি যেই জবের জন্য অ্যাপ্লাই করেছেন সেই জবের জব ডেসক্রিপশনটা অবশ্যই সাথে রাখবেন। একটু ইন্টারাপ্ট করছি, ওদেরকে জব ডেসক্রিপশনটা যদি একটু বলতেন, অনেকেই হয়তো আমাদের জানা নেই যেহেতু এইচআর ব্যাকগ্রাউন্ডের না, জব ডেসক্রিপশনটা যদি একটু ওদেরকে বলতেন। আচ্ছা, জব ডেসক্রিপশন একদম সোজা ভাষায় বললে, আপনাকে যদি সিলেক্ট করা হয় একটা পজিশনের জন্য, আপনি কি কি কাজ করবেন, ওই পজিশনের কাজগুলো, মূল কাজগুলো লিখে দেয়া থাকে। যে আপনি ধরেন এইচআর এ আপনার রিক্রুটমেন্ট একটা পার্ট থাকবে, আপনার ট্যালেন্ট ডেভেলপমেন্ট একটা পার্ট থাকবে, আপনার এইচআর প্ল্যানিং একটা পার্ট থাকবে, পারফরমেন্স ম্যানেজমেন্টের একটা পার্ট থাকতে পারে জব ডেসক্রিপশনে। আপনি যে কোনো জব অ্যাডে যাবেন সেখানে রেসপন্সিবিলিটি লেখা থাকে, ঠিক আছে? ওই রেসপন্সিবিলিটি গুলোই হচ্ছে আপনার জব ডেসক্রিপশন। সো আপনার বুঝতে হবে আপনি কিউসি তে যখন যাবেন আপনি কিভাবে নতুন ফর্মুলেশন ক্রিয়েট করবেন। যারা কেমিস্ট্রি আছে, ওই রিলেটেড সায়েন্স ব্যাকগ্রাউন্ডের জব আছে, ওরা বুঝতে পারবে যে ওরা কিভাবে ফর্মুলেশনস গুলো ক্রিয়েট করবে, ওদের কি কি এনপিডি নিয়ে কাজ করতে হবে, নিউ প্রোডাক্ট ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে হবে। কেউ যদি জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা রিলেভেন্ট জবে লাইক মাইক্রোবায়োলজিস্ট, তারা কি ধরনের আমি বলবো অ্যানালাইসিস গুলা করবে, ঠিক আছে? আবার এইচআর এ যে সে ডেফিনেটলি রিক্রুটমেন্ট কতদিনে করতে পারছে, তার রিক্রুটমেন্ট লিড টাইম কতদিন, তার প্রত্যেকটা কাজ, সে যে কাজগুলা করে মূল কাজ সেগুলো মেনশন করা থাকে। আপনার যে কোনো জব এডে মেনশন করা থাকার কথা যে কোনো ভালো অর্গানাইজেশনের। সেক্ষেত্রে আপনি ইন্টারভিউতে যাওয়ার আগে ডেফিনেটলি ওইটা দেখে যাবেন এবং ওই কাজগুলো করার জন্য আপনার কি স্কিল আছে। এখন কেউ লাইক কেউ ফাইন্যান্স থেকে গ্রাজুয়েট করলো বা অ্যাকাউন্টস থেকে গ্রাজুয়েট করলো, এখন তাকে কিন্তু ডিফারেন্ট অ্যানালাইসিস করতে হবে, ফাইনান্সিয়াল অ্যানালাইসিস করতে হবে তার জব ফিল্ডের জন্য। এখন একজন ফ্রেশার সে যদি এক্সেলটা ভালো জানে, মাইক্রোসফট এক্সেলটা ভালো জানে, সে ডেফিনেটলি মেনশন করতে পারবে আপনি যে জব ডেসক্রিপশনটা দিয়েছেন ওখানে ফাইনান্সিয়াল অ্যানালাইসিসের দরকার হয়। আর ওই ফাইনান্সিয়াল অ্যানালাইসিসের জন্য মাইক্রোসফট এক্সেলে কাজ করাটা খুব বেশি ইম্পর্টেন্ট। আমি এক্সেলের পিভট টেবল, আমি এক্সেলের ভিলুকআপ খুব ভালো করে জানি, তখন কিন্তু ইন্টারভিউয়ার ডেফিনেটলি বুঝতে পারবে, তখন সে কাউন্টার কোয়েশ্চেন করবে তুমি পিভট টেবিলের এই পোর্শনটা কিভাবে করবে। হয়তো একটা আপনার সামনে ল্যাপটপ ধরিয়ে দিয়ে বলতে পারে এটা আমাকে পিভট করে দেখাও, এটা আমাকে ভিলুকআপ করে দেখাও। ওই মুহূর্তে যদি সে ওই জিনিসটা করে দেখাতে পারে, সে কিন্তু অন্য ফ্রেশারদের থেকে নিজেকে আলাদা করে ফেলতে পারবে। ডেফিনেটলি। হ্যাঁ, আমার কথা আমি মুয়াজ্জেম ভাইকে যদি একটু কোয়েশ্চেন করি। সোহাগ ভাইকে ধন্যবাদ অনেক সুন্দর একটা অ্যানালিটিক্যাল কথা বলার জন্য অনেকগুলো। মুয়াজ্জেম ভাইকে কোয়েশ্চেন করব, ড্রেস আপের ব্যাপারে আপনি কি বলবেন? একটা পাবলিক জবে যখন আমাদের স্টুডেন্টরা ভাইবা দিতে যাবে, মেয়েদের ড্রেস আপ কেমন হওয়া উচিত, ছেলেদের ড্রেস আপ কেমন হওয়া উচিত? মুয়াজ্জেম ভাইয়া। ছেলেদের ডেফিনেটলি মানে আমরা যেটাকে ফর্মাল বলি আর কি, যে ব্ল্যাক শার্ট এন্ড হোয়াইট শার্ট এন্ড ব্ল্যাক প্যান্ট, তারপর হলো মানে একদম কি বলা যায় অ্যাজ ইউজুয়াল যে ইয়ে হয় অফিসে আমরা যে মানুষদেরকে যেরকম ড্রেস পরে যেতে দেখি এরকম ড্রেসই হওয়া উচিত। এখানে ক্যাজুয়াল কেউ যদি পরে যায় তাহলে কিন্তু সে প্রথমেই একটা ব্যাড ইমপ্রেশন হবে তার জন্য। এক্সট্রা অর্ডিনারি কিছু ব্রিলিয়ান্ট থাকে যারা হয়তো ক্যাজুয়াল দিয়েও নিজেকে প্রুভ করতে পারে যে না আমি মানে ক্যাজুয়ালি আসলি তার মানে এই না যে আমি মানে খ্যাত বা আমার ওইরকম কোনো ইয়ে নাই, সেটা সেই রিস্ক কিন্তু সবার নেওয়া যাবে না। এটা মানে হয়তো 1% 2% পিপল ওয়েল কনফিডেন্ট তারা পারে। এবং এবার যেটা আমি আইভি এর ইন্টারভিউতেও দেখেছি, অনেকে আছে ক্যাজুয়ালি আসছে বাট সে চান্সও পেয়েছে, বাট দে আর কনফিডেন্ট,
মানে দে ক্যান মেক পিপল আন্ডারস্ট্যান্ড এবং দে ক্যান মেক ফিল কনফিডেন্ট। এইটাই হলো গিয়ে তাদের একটা অ্যাডভান্টেজ আছে। বাট আমি সবসময় সাজেস্ট করব ডেফিনেটলি ফর্মাল, এবং ফর্মাল সেটা হবে হোয়াইট শার্ট হতে পারে সাথে ব্ল্যাক, আর স্যুট স্যুট করতে অবশ্যই, মানে যদি অত্যধিক গরম না হয়ে থাকে। গরম হইলে তো ডেফিনেটলি সেটা তাকে ওই মানে, কারণ আমি যদি একটা ইন্টারভিউ বোর্ডে গিয়ে মানে আমি ঘামতে থাকি আমার ড্রেসের কারণে এবং এটার কারণে আমার ডিসকমফোর্ট ফিল হয়, তাহলে কিন্তু আমি আমার কথাগুলা বা আমার যে ইয়েগুলা প্রশ্নের উত্তরগুলো আমি কিন্তু কমফোর্টেবলি দিতে পারবো না। আর মেয়েদের ক্ষেত্রে হ্যাঁ, মেয়েদের ড্রেস আপ ডেফিনেটলি মানে নর্মাল কামিজ, মানে যেটা আমি আমার ওই বিষয়ে আমি টার্মিনোলজি গুলো খুব ভালো বলতে পারবো না, বাট অ্যাজ ইউজুয়াল অফিসে আমরা মেয়েদেরকে যেরকম যেতে দেখি, ইট ডাজন্ট মিন যে তাকে শাড়ি পরে যেতে হবে, মানে শাড়ি পরলে কি এক্সট্রা কোনো অ্যাডভান্টেজ বা ওরকম আরো শাড়ি পরলে মানে শাড়ি যদি পরে মানে তাকে অনেক বেশি ফর্মাল মনে হয়। মানে এক একজনকে তো এক একটা জিনিস স্যুট করে, এখন যাকে শাড়ি পরলে স্যুট করে কারণ সে তো আর জীবনে প্রথম শাড়ি পরতেছে না, সে হয়তো তার আগেও অনেকবার শাড়ি পরেছে, সুতরাং সে তো অ্যাপ্রিসিয়েশন গুলো পেয়ে আসছে, তার যেই বিষয়ে তার অ্যাপ্রিসিয়েশনটা পেয়ে আসছে ফর্মালি, সেটা হোক শাড়ি হোক নর্মাল জামা, মানে যেইটাতে সে অ্যাপ্রিসিয়েশন পেয়ে আসছে এবং কনফিডেন্ট ফিল করছে এর আগে, সেটাই পরে যাওয়া উচিত। বাট ইট শুড লুক এলিগেন্ট, মানে এখানে যেন মনে না হয় আর কি, যে মানে সে এমন ভাবে আসছে কোনো প্রিপারেশন নাই, তার মধ্যে একটা আনপ্রিপেয়ার্ড একটা ভাব, এই ফিলিংটা বা এই ইমপ্রেশনটা কোনোভাবে দেওয়া যাবে না। এইটা দিলে হলো গিয়ে মানে আলটিমেটলি মার্কসটা কমে আসবে বা ওনারা হয়তো অন্যভাবে চিন্তা করবে। ইয়াসিন এটা হলো সোহাগ ড্রেস ভাইকে আপের বিষয়। যদি কোশ্চেন করি, মাল্টিন্যাশনাল কোম্পানি বা ডোমেস্টিক লিডিং কোম্পানিগুলোতে ছেলে মেয়েরা কিভাবে ভাইবা দিতে যাবে, অর্থাৎ ড্রেস আপের ব্যাপারে আপনি কি বলবেন? এখন কনফিডেন্সটা কিন্তু শুধুমাত্র কথায় কনফিডেন্ট হলে হবে না, আপনার ড্রেস আপটা আমি বলবো যে ফর্মাল এবং মার্জিত হওয়াটা। হ্যাঁ, ডেফিনেটলি। এখন আমি শাড়ি পরলাম, মেয়েদের ক্ষেত্রে যদি বলি শাড়ি কামিজ পরলাম, কিন্তু সেটার বিভিন্ন ধরনের ডিজাইন থাকে, আমি একদম ফ্র্যাঙ্কলি বলি, ঠিক আছে, সেটা যাতে মার্জিত থাকে যে কোনো ভাবে, এবং কালারটা যাতে খুব বেশি ব্রাইট না হয়। এমন ব্রাইট হলো যে আমি একদম পহেলা বৈশাখের যে কালার গুলা হয়তো এত ব্রাইট কালার পরে চলে আসলাম যেটা খুব বেশি চোখে লাগার মতো, ওই রকম যাতে না হয়। হ্যাঁ, মার্জিত রং থাকবে। লাইক গভর্নমেন্ট জবের ক্ষেত্রে আমি ভাইয়া যেটা বললো একদম ট্রু, যে সাদা শার্ট কালো প্যান্ট, যদি টাই থাকে স্যুট থাকে ঠিক আছে। প্রাইভেট জবে আপনি আমি বলবো এমএনসি তে, সব এমএনসি তে আপনার স্যুট পরেও যেতে হবে নট নেসেসারি। হ্যাঁ, আপনি আপনার শুটা পলিশড থাকবে যাতে বোঝা যায় আপনি যাতে আপনি বুঝাতে পারেন যে আপনি প্রিপেয়ার্ড। আপনার প্রিপেয়ার্ডনেসটা শুধু কথায় থাকলে হবে না, আপনার ড্রেসে থাকতে হবে। আপনি কালার, প্যান্টের কালার থাকবে ডেফিনেটলি কালো বা ব্লু এই টাইপের হতে পারে, ইভেন অনেকে হোয়াইটও পরে মানিয়ে নিতে পারে, কোনো প্রবলেম নাই, কিন্তু এমন যাতে না হয় শার্টের কালারটা ছেলেদের ক্ষেত্রে খুব বেশি ডার্ক হলো। হ্যাঁ, এটা না হওয়াটা বেটার। আপনি যেটা ক্যারি করতে পারেন, যেই ড্রেসটা আপনাকে খুবই মার্জিত লাগবে এবং যে কেউ দেখলে ফার্স্ট ইমপ্রেশনটা বেটার হবে, ওই রকম যাতে হয়। আমার মনে হয় এখন যথেষ্ট ম্যাটেরিয়াল থাকে অনলাইনে, যে কেউ যে কোনো বিষয়ের উপর, আমাদের সময়ও এতটা ছিল না, গত 5-10 বছরে যেভাবে ইভলিউশনটা হয়েছে, ইন্টারনেট ইভলিউশন, এখন অলমোস্ট এভরিথিং, আপনি কিভাবে ড্রেস আপ করবেন, কি করবেন, মানে কি রান্না করবেন, সবকিছু আপনি জানেন, আগে থেকে প্রিপেয়ার্ড হয়ে যেতে পারেন, ঠিক আছে। সো ইভেন কি ধরনের কোয়েশ্চেন থাকবে, গ্লাস ডোরে আপনি কোয়েশ্চেন গুলো পর্যন্ত দেখে যেতে পারেন। প্রিভিয়াস এমপ্লয়ার, প্রিভিয়াস ক্যান্ডিডেটরা কিন্তু গ্লাস ডোরে লিখেও দেয় যে কি কি ধরনের কোয়েশ্চেন হয়েছে, কি কি অর্গানাইজেশনে। সো আপনি ওইভাবে প্রিপেয়ার্ড হয়ে থাকতে পারেন। যদি আপনি কোয়েশ্চেনের প্রিপারেশন ওইভাবে থাকে, আপনার যাতে আপনার ড্রেস আপ, আপনার শুজ, আপনার ইভেন আপনি যে ঘড়িটা পরছেন সেটার বেল্টটা যাতে ছেঁড়া না হয়। আমি বুঝাতে পারছি? আপনি প্রয়োজনে ঘড়ি পরারই দরকার নাই, কিন্তু এটা যাতে এমন না হয় আপনার একটা রং একটা ভিউ দেয় আপনার সম্বন্ধে, ঠিক আছে।
মানে যেন অড যেন না লাগে রাইট আর কি। রাইট মানে যে কেউ একজন দেখলে যেন মনে করে যে না ইজ, মানে সে কোনো কমেন্ট করলো না তাও ভালো, এক্স্যাক্টলি গুড বা ব্যাড কোনো কমেন্ট করলো না এটাও কিন্তু মানে ফিল করতে পারেন যে আপনাকে ভালো লাগছে। ভালো আর লাগছে, রাইট। ভালো বললে তো ডেফিনেটলি আরো ভালো, বাট খারাপ যেন না বলে যে না দেখতে কেমন জানি লাগছে আচ্ছা, ওইরকম। বা আপনার নিজের মধ্যে যদি কোনো ব্যাড ফিলিং হয় যে ইস, আমাকে জানি কেমন লাগতেছে, তাহলে কিন্তু আপনি নার্ভাস হয়ে যাবেন। লাইক আপনি ড্রেসও ভালো পরলেন, তারপরে আপনি ইন্টারভিউ বোর্ডে ঢোকার সময় দরজাটা বাসায় যেভাবে দরজা বন্ধ করেন ওইভাবে করলেন, থাম ঠাস করে বন্ধ করে এভাবে করলেন, করলেন। এটা কিন্তু একটা এগুলো নেগেটিভ এগুলো ইমপ্রেশন। কিন্তু এটিকেট, এগুলো এটিকেট। এক্স্যাক্টলি, এই এটিকেট গুলো মেনটেন করতে হবে। মোয়াজ্জেম ভাইয়ের কাছে আমার আরেকটা পরবর্তী কোয়েশ্চন, সেটা হচ্ছে প্রত্যেকটা ইন্টারভিউ বোর্ডে এটা বলতে গেলে একটা কমন কোয়েশ্চন যেটা সবসময় কমন আসে, যে ইন্ট্রোডিউস ইউরসেলফ। এই কোয়েশ্চনটা দ্বারা ইন্টারভিউয়াররা কি জানতে চায়? এটা কি কনফিডেন্স লেভেল মাপার জন্য, নাকি ওই ব্যক্তিটা যে পোস্টের জন্য অ্যাপ্লাই করেছে ওই পোস্টের জন্য ফিট কিনা, ওই রিলেটেড কথা, ওই জিনিসগুলো জানতে চাই? অর্থাৎ ইন্ট্রোডিউস ইউরসেলফ, এই রেসপন্স, ইন রেসপন্স টু দিস কোয়েশ্চন হোয়াট শুড বি দ্য অ্যান্সার? ওকে, ইন্ট্রোডিউস ইউরসেলফ এই কোয়েশ্চেনটা বেসিক্যালি মানে আমি কতটুকু ফিট বা আমি কতটুকু মানে সেটার জন্য কিন্তু করা হয় না। সেটা মূলত উদ্দেশ্য হলো যে আমি একটা মানুষ আমার সাথে প্রথম দেখা হলো, তো তাকে আমি কিভাবে কমফোর্টেবল করব এনভায়রনমেন্টের সাথে বা আমাদের সাথে কমফোর্টেবল করব। আমি তাকে পরিচয়টা জিজ্ঞেস করলে সে যখন পরিচিত হইলো তখন কিন্তু সে এনভায়রনমেন্টের সাথে পরিচিত হয়ে গেল। এটা হলো প্রথম ফিলিং। এখন এটা কিন্তু একজন স্টুডেন্ট মানে একজন ইন্টারভিউই কিন্তু চাইলে এটাকে অ্যাডভান্টেজ হিসেবে নিতে পারে। সে ইন্ট্রোডিউস করার সময় প্রথমে তার একদম বেসিক ইনফো গুলা, সে কোত্থেকে আসলো, তার সর্বশেষ শিক্ষা কোথায় থেকে, মানে তার এডুকেশনটা কি, মেজর কি, এগুলো বলে সে যদি শেষের লাইনটা এমন একটা জায়গায় গিয়ে থামে পরিচয় দেওয়ার সময় যেইখানে তার এক্সপার্টিজ আছে। সে মনে করেন কেউ একজন মানে তার নাই, মানে একাডেমিক তার একাডেমিক ব্যাকগ্রাউন্ডটা খুব বেশি সাউন্ড না, সে খুব বেশি তার মেজরে কিছু জানে না, কিন্তু সে স্পোর্টসে ভালো, মানে একদম মানে ক্রিকেটের যত ইনফরমেশন আছে তার মুখস্থ, বা ফুটবলের যত ইনফরমেশন আছে তার মুখস্থ। এখন সে যদি তার ইন্ট্রোডিউস ইউরসেলফ এর লাস্ট লাইনটা এভাবে বলে যে আই লাইক স্পোর্টস ভেরি মাচ, এভাবে যদি সে থেমে যায়, তাহলে কিন্তু নেক্সট কোয়েশ্চেন, কারণ হলো পুরো তথ্যটা ইন্টারভিউর মনে রাখবে না। মানে তার সাথে যতক্ষণ পর্যন্ত সে ইন্ট্রোডিউস ইউরসেলফ বলছে এই পুরো অংশটুকু কিন্তু ইন্টারভিউর মনে রাখবে না, এটা পসিবল না। সে যে লাস্ট লাইনটা বলছে সেটা ধরেই তাকে টান দেবে। এই ক্ষেত্রে কিন্তু ইন্টারভিউ বোর্ডটাকেই কন্ট্রোল করা যায়, যে আমি আসলে মানে তাদের আমি আগ্রহ সৃষ্টি করতে পারি কথা বললে। যে আমি ক্রিকেটে বললাম যে সচিন টেন্ডুলকারকে আমার সবচেয়ে বেশি ভালো লাগে, লাস্ট লাইনে বললাম। এখন কিন্তু তারা প্রশ্ন করে বসবে, ঠিক আছে তাহলে সচিন টেন্ডুলকার অমুক সালে কি করছে, কবে ডাবল সেঞ্চুরি করছিল, বা এই টাইপের ইনফরমেশন গুলো কিন্তু সাথে সাথে জিজ্ঞেস করবে। এইটা একটা স্ট্র্যাটেজি। আর দ্বিতীয়ত হলো ইন্ট্রোডিউস ইউরসেলফ, এটা কিন্তু মানে মানে আমি এখনো বলবো যেটা কিন্তু এলিজিবিলিটি টেস্ট করার কোনো প্রশ্ন না। এটা হলো আমি আপনার সাথে কমফোর্টেবল ফিল যেন হয়, সেজন্য আমি আপনাকে প্রশ্নটা করলাম। এরপর আস্তে 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 ধাপে ধাপে কিন্তু প্রশ্নগুলোতে যায়। ইয়াসিন সোহেব ভাই এই ব্যাপারে কি বলবেন? আমি ভাইয়ের সাথে একমত যে এই প্রশ্নটা কখনোই এই প্রশ্নের মাধ্যমে ইন্টারভিউ শেষ হয়ে যায় না, এটা জাস্ট শুরু। হ্যাঁ, ডেফিনেটলি। সো এখানে যেটা করা যেতে পারে, আমি একদম একমত ভাইয়ের সাথে যে ইন্টারভিউয়ারকে ডাইভার্ট করা যেতে পারে ইনফরমেশন দিয়ে। ঠিক আছে, এখন এডুকেশন, ফ্যামিলি, এগুলো কমন কথা, এগুলো ডেফিনেটলি বলবে যে আমি কোথা থেকে পড়েছি, কি করেছি। তারপরে আমার মনে হয় যারা এক্সপেরিয়েন্সড তারা তার এক্সপেরিয়েন্স, জব এক্সপেরিয়েন্সের ব্যাপারে, গভর্নমেন্ট জবের ক্ষেত্রে আমি বলবো না, যেহেতু গভর্নমেন্ট জবে একবার এন্টার করলে অলমোস্ট সারা জীবনের জন্যই থাকা হয়। প্রাইভেট জবের ক্ষেত্রে আমি বলবো, আমি আমার পার্সপেক্টিভটা আমি প্রাইভেট জবের ক্ষেত্রে ডেফিনেটলি বলছি, যেহেতু অলমোস্ট 87% জব হচ্ছে প্রাইভেট জব। সো ওইভাবে প্রিপেয়ার হতে হবে। আমরা চাইলেও সব ক্যান্ডিডেটকে গভর্নমেন্ট জবে নিয়ে যেতে পারবো না, আবার প্রচুর প্রাইভেট জবে ভালো অপরচুনিটিও আছে, এটাও বুঝতে হবে। ঠিক আছে, সো প্রাইভেট জবে যখনই ইন্ট্রোডিউস ইউরসেলফ বলছে, তখন আপনার যে এক্সপেরিয়েন্স ক্যান্ডিডেট সে অবশ্যই চেষ্টা করবে তার এই যাবৎ পর্যন্ত যতগুলো ভালো কাজ করেছে, খুব ইম্পর্টেন্ট কোনো কাজ করেছে, লাইক এইচআর এর জন্য কোনো একটা অর্গানাইজেশন হয়তো টোটাল পলিসি ডেভেলপমেন্টটা সে করেছে,
সে ওইটা মেনশন করবে। হতে পারে তার রিক্রুটমেন্ট লিড টাইম অনেক কম, লাইক যদি আমি বলি রিক্রুটমেন্ট লিড টাইমটা কি, এইচআর এর জন্য রিক্রুটমেন্ট লিড টাইম হচ্ছে একজন ক্যান্ডিডেট চলে যাওয়ার পরে আরেকজন নতুন ক্যান্ডিডেট ওই পজিশনে সিলেক্ট হয়ে অফার লেটার নেওয়া পর্যন্ত সময়টা হচ্ছে রিক্রুটমেন্ট লিড টাইম। যত কম সময়ের মধ্যে আমরা একজন ক্যান্ডিডেটকে নিয়ে আসতে পারবো সিস্টেমে, ওইটা হচ্ছে ওই রিক্রুটারের সবচেয়ে মানে ভালো বিষয়, ওই রিক্রুটারের স্ট্রেংথ ওটা, ঠিক আছে? সো এইচআর এর জন্য এটা, এখন কেউ যদি বলে যে আমার রিক্রুটমেন্ট লিড টাইম 20 দিন, আমি 20 দিনের মধ্যে নতুন ক্যান্ডিডেট নিয়ে আসতে পারছি, ওই কনফিডেন্টটুকু থাকে, এবং সে যদি ইন্টারভিউ দেয় ট্যালেন্ট অ্যাকুইজিশনের জন্য, ম্যানেজার ট্যালেন্ট অ্যাকুইজিশন, ডেফিনেটলি তাকে অর্গানাইজেশন ওইভাবে ট্রিট করবে। এখন কোন একজন কেমিস্ট সে যদি বলে আমি নিউ প্রোডাক্ট ডেভেলপমেন্টে এভাবে কাজ করেছি, একজন স্ট্যাটিস্টিশিয়ান অথবা একজন ম্যাথমেটিশিয়ান অথবা ফিনান্সিয়াল গ্রাজুয়েট যারা ডেটা অ্যানালিটিক্স নিয়ে কাজ করে, সে যদি বলতে পারে আমি এই মডেলগুলো ডেভেলপ করেছি, আমার এই মডেলের মাধ্যমে অর্গানাইজেশনের প্রফিটেবিলিটিতে এইভাবে হিট করেছে, আমি যেটা দেখিয়েছি, এট দ্য এন্ড অফ দ্য ডে প্রাইভেট অর্গানাইজেশন গুলার অবজেক্টিভ কি ইন দ্য লং রান, গোল অবজেক্টিভ আমি বলবো যে কাস্টমার ক্রিয়েশন, যত বেশি কাস্টমার ক্রিয়েট করা যাবে, লাইক কোকের কাস্টমার যদি 100 জন ইনিশিয়ালি থেকে থাকতো, এখন কাস্টমার হচ্ছে 700 কোটি, অলমোস্ট পৃথিবীর সবাই। হ্যাঁ, আবার বাংলাদেশের ম্যাক্স কোলার কাস্টমার কিন্তু ওই পড়ে আছে 10,000 বা 20,000, কথার কথা। সো কাস্টমার ক্রিয়েশন হচ্ছে অবজেক্টিভ, কিন্তু গোল হচ্ছে আপনার প্রফিট ম্যাক্সিমাইজেশন। একটা অর্গানাইজেশন প্রফিট করতে চাইবে, প্রাইভেট অর্গানাইজেশন ডেফিনেটলি, ইভেন গভর্নমেন্ট অর্গানাইজেশন প্রফিট ম্যাক্সিমাইজ করতে চাইবে। হ্যাঁ, আপনার কাজটা, একজন এক্সপেরিয়েন্স ক্যান্ডিডেটের কাজ যদি তা অর্গানাইজেশনের আগের অর্গানাইজেশনের প্রফিট ম্যাক্সিমাইজেশনে হেল্প করে থাকে কোনোভাবে, আপনি ওইটা বলার চেষ্টা করবেন। আর ফ্রেশারদের জন্য, এখানে যেহেতু সবাই অলমোস্ট ফ্রেশার, ফ্রেশারদের জন্য অবশ্যই সে যে স্কিলগুলো ভালো জানে সেটা বলা। এখন কোন স্কিলগুলো ভালো জানতে পারে? এক্সেল ভালো জানতে পারে, কেউ প্রেজেন্টেশন ভালো জানতে পারে, কেউ ইলাস্ট্রেটরের কাজ ভালো জানতে পারে, গ্রাফিক ডিজাইনিং এর কাজ খুব ভালো জানতে পারে। সো তার যে নলেজটুকু আছে এবং এইটা অর্গানাইজেশনে কিভাবে ইম্প্যাক্ট রাখতে পারে, এইটা যদি সে ইনিশিয়াল ডিসকাশনে বলতে পারে, তাহলে কোয়েশ্চেনটা ডাইভার্ট হয়ে যাবে। তার ওই যে কি স্ট্রেংথ গুলো আছে ওই দিকে কোয়েশ্চেন যাওয়ার পসিবিলিটি অনেক বেশি। তখন বলবে তুমি আচ্ছা এটা জানো, তুমি আমাকে এটা করে দেখাও, অথবা একটা সিনারিও দিয়ে দিবে, বলবে তুমি তো এটা ভালো জানো, এটা সম্বন্ধে ডিটেইলে বলো। পরের কোয়েশ্চেনটা এভাবে হতে পারে। সো যতটা সম্ভব ইন্ট্রোডিউস ইয়োরসেলফে আপনার স্ট্রেংথ গুলো ওইভাবে নিউমেরিক্যালি প্রকাশ করার চেষ্টা করা, এটা আমার কাছে মনে হয় বেটার। সোহাগ ভাই যেটা বলেছেন, মজে ভাই যেটা বলেছেন সেটা আমি একটু অ্যাড করবো একটু। জি অবশ্যই, ডেফিনেটলি। হ্যাঁ, সোহাগ ভাই যেটা বলেছেন অ্যাবসলিউটলি ওকে। এবং একটা জিনিস মানে মাথায় রাখা উচিত, সেটা হলো যে মানে ফ্রেশার যারা, তারা কিন্তু মানে অনেক স্কিলই তাদের থাকবে না, এটা হলো এক্সপেক্টেড। তো গভর্নমেন্ট জবগুলোতে যেটা হয় সেটা হলো মানে মানে প্রাইভেট জবের সাথে গভর্নমেন্ট জবের পার্থক্য এই জায়গাটাতে আমার মনে হয় আর কি, যে যখন প্রাইভেট অর্গানাইজেশন একজনকে রিক্রুট করে, তার কিন্তু একটা স্পেসিফিক পারপাস থাকে, যে আমি এই সুনির্দিষ্ট কাজের জন্য আমি এই মানুষটাকে চাচ্ছি, এবং সে যদি ফিট হয় তাহলে আমি এই জন্য ওরা মানে আপনার একদম পার্টিকুলার স্পেসিফিক একটা এরিয়াতে যেখানে আপনার এক্সপার্টিস আছে, যেটা জবের সাথে রিলেটেড, সেরকম করে আপনার অ্যান্সার দেওয়াটা হলো সবচেয়ে যুক্তিযুক্ত। আর গভর্নমেন্ট জবের ক্ষেত্রে যেটা হয় সেটা হলো আসলে নলেজটাকে এখানে টেস্ট করা হয় বেশি। সে ধরেন আপনি ব্রডার ইকোনমি সম্বন্ধে আপনার আইডিয়া কেমন, বা আপনি আমাদের দেশ সম্বন্ধে কতটুকু জানেন, আন্তর্জাতিক বিষয়গুলো সম্বন্ধে কতটুকু জানেন। মানে আপনাকে কিন্তু এখন স্পেসিফিক জবে কি কাজ করতে হবে বা আপনার কি স্কিল, সেটা হচ্ছে এখানে বেশি ইম্পর্টেন্ট হলো আপনি কতটুকু সারা পৃথিবী সম্বন্ধে জানেন, বা আপনার নিজ দেশ সম্বন্ধে জানেন, বা ওই প্রতিষ্ঠান সম্বন্ধে জানেন, বা ওই সেক্টরটা সম্পর্কে জানেন। এই জিনিসগুলোকে একটু হাইলাইট করে আর কি। এইটা হলো একটু আমার কাছে ফিল হয়েছে আর কি বলার জন্য। মজে ভাইকে ধন্যবাদ। এর পরবর্তী আমি যে কোয়েশ্চনটা আপনার থেকে করতাম, অলরেডি আমরা অনেকটাই ওই কোয়েশ্চনের অ্যান্সারটা পেয়ে গেছি। সেটা হচ্ছে ভাইয়া মজেম ভাইকে কোয়েশ্চনটা করছে, যে সেটা হচ্ছে ইন্টারভিউতে ম্যাক্সিমাম সময় দেখা যায় এই কোয়েশ্চনটা জিজ্ঞেস করে, হোয়াট ইজ ইউর স্ট্রেংথ এন্ড উইকনেসেস। তো এই ইন রেসপন্স টু দিস কোয়েশ্চন হোয়াট শুড বি দ্য অ্যান্সার? আচ্ছা, এটা কিন্তু আমরা অলরেডি দুজনেই কভার করে দিয়েছি। হ্যাঁ, অল্প যদি আমার কাছে, হ্যাঁ আমার কাছে যেটা মনে হয় আর কি, সেটা হলো গিয়ে উইকনেসটা
না বলাটাই ভালো। না বলাটা। হ্যাঁ, যতটুকু বলা স্ট্রেংথই বলা। বাট উইকনেস যদি ফোর্স করে যে না তোমাকে উইকনেসটা বলতেই হবে, তাহলে এমন কিছু উইকনেস বলা উচিত যেটা আসলে মানে নর্মালি বা জেনারেলি এক্সপেক্টেড যে না একজন মানুষের মধ্যে এরকম একটা উইকনেস থাকতেই পারে। হ্যাঁ, মানে সেই রকম গুলা বলা উচিত, মানে এমন হ্যাঁ, কিছু এই বলা উচিত না ক্ষেত্রে যে আমি এই ক্ষেত্রে স্টুডেন্টরা কি তার এমন কিছু বলা যেগুলো আসলে সে উইকনেস হিসেবে দেখাচ্ছে, বাট এগুলো একটু স্ট্রেংথ। যেমন সে বলতে পারে আমি অনেক ফ্রেন্ডলি এই কারণে আমাকে অনেক সময় মানুষের সাথে থাকতে হয়, টাইম দিতে হয়, এটা আমার একটা উইকনেস। রাইট অথবা আমি রাইট অনেক বেশি সোশ্যাল, রাইট বাট এইগুলো কোম্পানি অনেক পজিটিভলি নেগেটিভ আর কি। পজিটিভলি হ্যাঁ, বা নেগেটিভলি পজিটিভ যদি আমরা বলি, নেগেটিভলি পজিটিভ। ওইরকম কিছু বলা যায়। হ্যাঁ, সেগুলো ইয়াসিন বলা সোহাগ ভাই যায়, কি সেগুলো বলবেন ঠিক আছে। এই কোশ্চেনে? আমি স্ট্রেংথের ব্যাপারে তো আগেই বললাম যে যে কাজগুলো আমরা ভালো জানি, লাইক এক্সেল বা পাওয়ার পয়েন্ট আমার সব জায়গায় দরকার হয়। সো আমি যদি ওইটা ভালো জানি, এর বেসিক টার্মস গুলা, যে টার্মস গুলা আসলে লাইক এক্সেল এ পিভট, পাওয়ার, তারপর ভিলুকআপ, এগুলা খুবই কমন টার্মস। সো যদি এগুলা ইউজ করতে পারে একজন ফ্রেশার, সেক্ষেত্রে বোঝা যায় যে তার বেসিক নলেজটুকু আছে। হ্যাঁ, ইন্টারভিউয়ার চাইলেই ওখানে ল্যাপটপ খুলে দিয়ে তার বেসিক স্কিলটা দেখে নিবে না ইউজুয়ালি। তার যদি ন্যূনতম ওইটার উপর দক্ষতা থাকে এবং সে যদি কনফিডেন্টলি বলতে পারে। আবার কিছু ক্রিয়েটিভ জব আছে যেখানে ডিজাইনিংটা খুব বেশি ইম্পর্টেন্ট। আমার তারপর কারো হতে পারে তার ইংলিশ স্পিকিং ফ্লুয়েন্সিটা এত ভালো, তার ইংলিশ স্পিকিং বলেন, কমিউনিকেশন স্কিল এত ভালো, এবং তার ওইটার প্রমাণও আছে। সেটার প্রমাণ কিভাবে থাকতে পারে? সে কোনো একটা কমিউনিকেশন কম্পিটিশনে জিতেছে, ঠিক আছে? ওইটা যদি মেনশন করতে পারে, ওইভাবে স্ট্রেংথ গুলো, তার যে স্ট্রেংথ গুলো আছে এগুলো যদি মেনশন করতে পারে, সে কোন একটা ক্লাব, লাইক আমি বলবো মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউটের যেটা করেছে, একটা এইচআর ক্লাব আছে ধরে নিলাম, ওই এইচআর ক্লাবের প্রেসিডেন্ট ছিল। ওই ওই অবস্থায় ও লিডারশিপের কি কাজ করেছে, ওই ক্লাবের ডেভেলপমেন্টে কিভাবে কাজ করেছে, ওই এক্সাম্পল তো দেয়া যেতে পারে। এইভাবে তার স্ট্রেংথ গুলা বলতে পারে। উইকনেসের জায়গায় আমি বলবো ডেফিনেটলি মুয়াজ্জেম ভাইয়ের সাথে আমি একমত যে পজিটিভলি নেগেটিভ অ্যাসপেক্ট গুলা আপনার প্রকাশ করতে হবে। যেমন একটা বলা যেতে পারে, আমি এত নিখুঁত ভাবে কাজ করার চেষ্টা করি যে আমার মাঝে মাঝে সময় একটু বেশি লাগে। রাইট, এটা সুন্দর এক্সাম্পল। তখন কিন্তু আপনি বলে দিলেন যে আপনি কি লেভেলের নিখুঁত ভাবে কাজ করার চেষ্টা করেন। হ্যাঁ, আমার সময় বেশি লাগে, তবে আমি চেষ্টা করছি যাতে কাজটাও নিখুঁত হয়, সময়টাও কমে আসে। এই জায়গায় আমি স্কিলটা ডেভেলপ করার চেষ্টা করছি। তার মানে কিন্তু তখন আর দুইটার একটা অ্যাসপেক্টও নেগেটিভ থাকছে না, আসলে পজিটিভিটিতে চলে এসেছে। ঠিক আছে? সো এইভাবে যতটা সম্ভব ইন্টারভিউয়ারকে শো করা যে আমি পার্সোনাল লাইফে অ্যাজ এ হিউম্যান বিং যথেষ্ট পজিটিভ। ডেফিনেটলি। আর আরেকটা পয়েন্ট এখানে একটু অ্যাড করব, সেটা হলো যে স্ট্রেংথ যে পয়েন্টগুলো আমরা বলি বা সোহাগ ভাই যেটা বললেন, স্ট্রেংথের পয়েন্টগুলোতে কিন্তু এভিডেন্স থাকা লাগবে। আমি মানে ভুয়া একটা জিনিস বলে দিলাম যে এটা আমার স্ট্রেংথ, কিন্তু আমার কোনো প্রুফ নাই, তাহলে কিন্তু এটা ধরবে। হ্যাঁ, মানে আমার ওইটা ভিজিবল হইতে হবে রাইট, যে আমার এই স্ট্রেংথটা আছে। এটা এটা রাইট। যেমন একটা ওই যে আপনি যেটা বললেন যে সার্টিফিকেশন, যে আমি একটা কোন একটা ইয়ে করেছি, সেটা একটা সার্টিফিকেশন আছে, আমি প্রেসিডেন্ট ছিলাম কোন একটা ক্লাবের, দ্যাটস আ প্রুফ। তাই না? ওই প্রুফ গুলো আপনার লাগবে আপনি যখন একটা জিনিস দাবি করবেন। দাবি করে যদি বলেন যে না আমি মানে কোনো প্রুফ দিতে পারছি না, তাহলে কিন্তু এটা আপনার আরো নেগেটিভ ইয়ে ক্রিয়েট করবে, ইমপ্রেশন ক্রিয়েট করবে। ধন্যবাদ। আমি মুয়াজ্জেম ভাইয়ের কাছে আরেকটা কোশ্চেন করবো, ইয়াসিন সোহাগ ভাইকেও একসাথে, যে সেটা হচ্ছে কোম্পানি অনেক সময় জানতে চায় যে এই কোশ্চেনটা করে, হোয়াট ডু ইউ নো অ্যাবাউট আওয়ার কোম্পানি। তাহলে এই ক্ষেত্রে এক স্টুডেন্টরা যখন ভাইবা দিতে যাবে তখন অবশ্যই ওই কোম্পানির ওয়েবসাইটটা খুব ভালোভাবে দেখে যেতে হবে। তাহলে ডেফিনেটলি। এই ক্ষেত্রে কি কি অর্থাৎ কোন কোন জিনিসগুলো আমাদের স্টুডেন্টরা দেখে যাবে একটু যদি বলতেন। যেমন আমি যদি বলি যে সেন্ট্রাল ব্যাংক, বাংলাদেশ ব্যাংকে একজন ক্যান্ডিডেট যদি পরীক্ষা দিতে আসে, তাহলে বাংলাদেশ ব্যাংকের কি বিষয়গুলো সে জানতে পারে, মানে হোয়াট ইজ সো ইম্পর্ট্যান্ট। তো সে কিন্তু স্পেসিফিক্যালি বাংলাদেশ ব্যাংক কি করছে একদম মাইনিউট লেভেলে সে তার দ্বারা জানা সম্ভব না। হোয়াট ই ক্যান ডু, যে একটা কান্ট্রি, যে কোনো একটা কান্ট্রিতে দেয়ার ইজ এ সেন্ট্রাল ব্যাংক,
এবং সেন্ট্রাল ব্যাংকের কাজটা কি একদম মোটা দাগে সে বলতে পারে যে একটা দেশে দুইটা পলিসি হয়, একটা হলো ফিসক্যাল পলিসি, একটা মনিটারি পলিসি। মনিটারি পলিসির কাজটা হলো সেন্ট্রাল ব্যাংকের। এখন পৃথিবীর যে কোনো কান্ট্রি সে যদি তার ইকোনমিকে ডেভেলপ করতে চায়, তাহলে ডেফিনেটলি তার ওই মানে হাফ অফ দ্য পলিসি, আই মিন মনিটারি পলিসিতে তাকে গুরুত্ব দিতে হবে। এবং এই মনিটারি পলিসির গুরুত্ব আমরা মোটামুটি ভাবে ইকোনমিক অল অ্যাক্টিভিটিসে আমরা দেখবো এটার, মানে এটার গুরুত্ব কিন্তু সব জায়গাতে আছে। এটা আমি যদি বলি যে আমার মার্কেটে মানি সাপ্লাই কেমন আছে, আমার কেমন করছে, আমার মানে গার্মেন্টস কতটুকু ক্যারেজ করতে পারবো, মানে সবকিছু কিন্তু রিলেটেড। এখানে ইনফ্লেশনটা কতটুকু আমার থাকবে, আমার ইন্টারেস্ট রেট পর্যায়ে থাকলে কোম্পানিজ গুলা বা যারা নতুন করে উদ্যোক্তা হতে চাচ্ছে তারা কত কম ইন্টারেস্টে লোন গুলা পাবে, মানে এই ডিসিশন গুলো কিন্তু মনিটারি পলিসির। এবং হলো আমার এক্সচেঞ্জ রেটটা কিরকম থাকবে, মানে আমি এক্সপোর্ট করতে গেলে আমার মানে যারা এক্সপোর্টার আছে তারা কি পরিমাণ রেভিনিউ পাবে। ডেফিনেটলি ডলারের মানে পরিমাণ এক্সচেঞ্জ রেটটা যদি বেশি থাকে তাহলে এক্সপোর্টাররা বেশি পাবে, কিন্তু ইম্পোর্টাররা আবার ক্ষতিগ্রস্ত হবে। মানে এই যে বিষয়গুলো, এটা যদি আমি ব্রড আকারে বলতে পারি, এই জিনিসগুলো ডিটারমিন করার ক্ষেত্রে সেন্ট্রাল ব্যাংক ইজ এন ইম্পর্টেন্ট অর্গানাইজেশন। এবং এইখানে এই জন্য আমি ফিল করি যে আমার এই জায়গাগুলোতে আমার আন্ডারস্ট্যান্ডিং ভালো, আমার এগুলো নিয়ে কাজ করতে ইচ্ছে করে, যার কারণে আমি সেন্ট্রাল ব্যাংক পছন্দ করি বা আমার সেন্ট্রাল ব্যাংকে আসতে ইচ্ছা করে। এইভাবে কিন্তু সে যদি ম্যাক্রো লেভেলে বুঝায় বলতে পারে তাহলে কিন্তু হয়, মানে একদম মাইনুট লেভেলে ও কি কাজ করে ডেস্কে এগুলো আমাদের জানা সম্ভব না। ওই মোয়াজ্জেম ভাইয়ের অর্গানাইজেশন কাছে বা কোম্পানি আমার একটা প্রোফাইলে কোয়েশ্চেন কিন্তু এখানে। জিনিসগুলো থাকে। হ্যাঁ ভাইয়া, আপনার কাছে একটা কোয়েশ্চন। এখানে আপনি তো হ্যাঁ, বিদেশ হ্যাঁ। থেকে পড়াশোনা হুম। করে বাংলাদেশ ব্যাংকে জয়েন করেছেন। আর এখানে আমাদের বিভিন্ন বলতে গেলে 17টা ডিপার্টমেন্টের স্টুডেন্ট আছে, কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োকেমিস্ট্রি। অন্যান্য ডিপার্টমেন্ট গুলো থেকে বাংলাদেশ ব্যাংকে ঢোকার সম্ভাবনা বা কতটুকু অপরচুনিটি আছে, আপনি এক্ষেত্রে কি বলবেন? তারা যদি বাংলাদেশ ব্যাংকে জয়েন করতে চায়। আচ্ছা, দ্যাটস আ ভেরি গুড কোয়েশ্চেন। মানে বাংলাদেশের পার্সপেক্টিভে আসলে কোনো গভর্নমেন্ট জবই লিমিটেড না। সে যদি ফিলোসফিতে পাশ করে, অথবা সে যদি অ্যানথ্রোপোলজিতে পড়ে, অথবা সে যদি মানে বায়োকেমিস্ট্রিতেও পড়ে, ইট ডাজেন্ট ম্যাটার মানে কোন সাবজেক্ট থেকে পড়েছে। তাকে একটা জিনিসই প্রুভ করতে হবে, আমি প্রিলিমিনারি পাশ করেছি, আমি রিটেন পাশ করেছি, এই জিনিসগুলো। এবং হলো যখন একটা নন কমার্স ব্যাকগ্রাউন্ড অথবা নন মানে ইকোনমিক ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট ইন্টারভিউতে যায়, তাকে কিন্তু ইকোনমিক আসপেক্টের প্রশ্ন ওইভাবে করবে না। কারণ যারা ইন্টারভিউ বোর্ডে থাকবে সবাই যে একদম মানে কমার্স ব্যাকগ্রাউন্ডের বা বা ইকোনমিক্স ব্যাকগ্রাউন্ডের এরকম না, তাদের মধ্যেও কিন্তু সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট থাকে। তো সেক্ষেত্রে সেই মোটা দাগের যে জিনিসগুলো আমি একটু আগে যেগুলো বললাম, এগুলো কিন্তু একজন একজন নর্মাল মানুষেরও জানা উচিত। যে আমার দেশের ইনফ্লেশন রেট বাড়লে আমাদের কি জন্য কি ধরনের ক্ষতি, এটা কিন্তু কেমিস্ট্রি স্টুডেন্ট হলে যে আমি জানবো না একদম, এটা কিন্তু হবে না, মানে একদম তার মানে স্বাভাবিক। সবার যে অপরচুনিটি আমি যদি জিজ্ঞেস ওপেন করি, আছে যে বাংলাদেশ ব্যাংকে জব করার। আপনি এটাই সবাইকে হ্যাঁ আশ্বস্ত। ডেফিনেটলি অপরচুনিটি আছে। এবং আরেকটা পয়েন্ট হলো যে কেউ যদি কেমিস্ট্রি বা ফিজিক্স বা মানে সে যে কোনো সাবজেক্ট থেকে, ফিলোসফি যেখান থেকে সে পড়ে আসুক না কেন, পরবর্তীতে কিন্তু সে জয়েন করার পরপরই নিজেকে ডেভেলপ করার অনেক অপশন পাবে। যেমন বাংলাদেশ ব্যাংকের ক্ষেত্রে আমি যেটা দেখি সেটা হলো আমরা ফ্রি অফ কস্টে বিআইবিএম থেকে এমবিএম করতে পারি উইদাউট কস্ট, এবং আমাকে স্যালারি দেবে, আমি পড়বো ওখানে। এই অপরচুনিটিটা আছে বাংলাদেশ ব্যাংকে শুরুতে। এবং এরকম মানে বেশ কিছু অপরচুনিটি বাংলাদেশ ব্যাংকে আছে হায়ার স্টাডিজ এর ক্ষেত্রে। যেমন আমরা হলো জাপানে পিএইচডি করতে পারি এবং মাস্টার্স করতে পারি উইদাউট মানে এনি কস্ট। এই সেক্ষেত্রে আমার স্যালারি বাংলাদেশে দিচ্ছে। আমি থাইল্যান্ডে পড়তে পারবো মাস্টার্স এর জন্য, আমি অস্ট্রেলিয়াতে পড়তে পারবো, পিএইচডি করতে পারবো, মাস্টার্স করতে পারবো। মানে কিছু কান্ট্রি আছে যে কান্ট্রি গুলোতে আমাকে স্যালারি দেবে, আবার কিছু কান্ট্রি আছে আমি নিজ উদ্যোগে, আমি যদি স্কলারশিপ পাই আমাকে পুরো ওই সময়ের জন্য ছুটি দিয়ে দেবে, আমি মাস্টার্সও করতে পারবো, পিএইচডিও করতে পারবো, সেটা ইউএসএ হোক, কানাডা হোক, যে কোনো কান্ট্রি। ইউএসএ তেও একটা মাস্টার্স আছে আমাদের, আমরা মানে ফ্রি অফ কস্টে করতে পারি এবং আমরা স্যালারিও পাই, মানে অন ডেপুটেশনে থাকি আর কি। জি জি। এইরকম মোয়াজ্জেম করে ভাইয়াকে কিন্তু বিভিন্ন ধরনের। হ্যাঁ শিওর। ভাইয়াকে অনেক ধন্যবাদ এই কোয়েশ্চেনের সুন্দর অ্যান্সার দেওয়ার জন্য। ভাইয়ার একটা কথা আমি এখানে কোট করি। ভাইয়াও এসএম হলের, সলিমুল্লাহ মুসলিম হলের, এবং আমিও সৌভাগ্যক্রমে সলিমুল্লাহ মুসলিম হলের। ভাইয়ার সাথে একবার গেইটে দেখা হয়েছিল। তো ভাইয়াকে আমি জিজ্ঞেস করেছিলাম, আমি আমার স্টুডেন্টদের ক্ষেত্রেই বলছি, তোমরা যারা শুনছো আমাকে, তো ভাইয়াকে জিজ্ঞেস করেছিলাম, ভাইয়া আপনি কি রকম জব চান, আপনি কি পাবলিক চান না প্রাইভেট চান? তো ভাইয়া আমাকে একটা কোয়েশ্চেনে অ্যান্সার দিয়েছিল, বলছে আমি এমন একটা জব চাই যেখানে পাওয়ারও থাকবে, টাকাও থাকবে। এটা যদি ভাইয়ের মনে থাকে, তো আমার মনে হয় বাংলাদেশ ব্যাংক এমন একটা জব যেখানে পাওয়ারও আছে, অর্থাৎ এর আন্ডারে শিডিউল ব্যাংক যতগুলো আছে সবগুলোর উপর
একজন ব্রাঞ্চ ম্যানেজারও যদি হয় আর ভাইয়া যদি যায় সাথে সাথে ওনাকে চেয়ার ছেড়ে দিয়ে উঠে যেতে হবে, তার মানে ওনার পাওয়ারটা আছে, আবার বাংলাদেশ ব্যাংকের টাকাও আছে। সো আমি আমার স্টুডেন্টদেরকে করব, তোমরা বাংলাদেশ হ্যাঁ, ব্যাংকে টাকা হ্যাঁ, পাও। ওইটা একটা পজিটিভ দিক, বাট মানে ওইটা একদম যে মানে আমার সামনে একদম চেয়ার হয়ে করবো ওইটা আমরা এক্সপেক্ট করি না। জি বাট জি, বিকজ অফ দ্য পজিশন, পজিশন তারা কিন্তু ওই রেসপেক্ট দেখায়। এটা হলো যে কেউ যে কোনো একটা অর্গানাইজেশনে যখন হায়ারার্কি আমরা মেনটেন করি, বস যদি সামনে আসে ডেফিনেটলি হলো চেয়ারটা ছেড়ে দিতে হয় বা দাঁড়িয়ে একটা মানে একটা আমাকে এরকম একটা এক্সপ্রেশন দিতে হবে যে মানুষটাকে আমি সম্মান লয়াল। করছি তার পজিশনের কারণে। ঠিক আছে, সেই সম্মানটুকু আমরা যদি বলি সেটা আমরা পাই, আসলেই আমরা পাই। ইয়াসিন সোহাগ ভাই এক্ষেত্রে কি বলবেন? আমাদের সময় প্রায় শেষের দিকে, আমাদের স্টুডেন্টরা কিছু কোয়েশ্চন করবে, ভাইয়া যদি একটু সংক্ষেপে বলতেন যে কোম্পানি সম্পর্কে কতটুকু জেনে যাওয়া দরকার। আহ, এই প্রশ্নটা মানে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ এর মতো একটা সাধারণ প্রশ্ন সবাই, জি এবং প্রত্যেকটা প্রতিষ্ঠান বুঝতে চেষ্টা করে যে ক্যান্ডিডেটকে সে ইন্টারভিউ করছে সে তার প্রতিষ্ঠান সম্বন্ধে কতটুকু জানে। সো একটা সময় ছিল অর্গানাইজেশনের ইনফরমেশন নেওয়া অনেক ডিফিকাল্ট হতো, যে এই অর্গানাইজেশনের ফিনান্সিয়াল স্ট্রেংথ কি, এখানে কতজন লোক কাজ করে, এখানে কাজের পরিবেশ কেমন, কেন আমি ইন্টারেস্টেড হলাম এই অর্গানাইজেশনে কাজ করার জন্য। হ্যাঁ, কিন্তু এখন প্রত্যেকটা ম্যাক্সিমাম বড় প্রাইভেট অর্গানাইজেশনের ক্ষেত্রে তাদের আমি বলবো যে অ্যানুয়াল রিপোর্ট থেকে শুরু করে সব ধরনের ইনফরমেশন তাদের ওয়েবসাইটে পাওয়া যায়। সো কেউ যদি চেষ্টা করে, কেউ যদি আমার মনে হয় হাফ এন আওয়ার থেকে 1 ঘন্টা সময় দেয় ইন্টারভিউর আগে, সে কিন্তু ওই অর্গানাইজেশন সম্বন্ধে জানতে পারে। ওখানে কিন্তু ডিগ ডাউন করবে না যে আমার ফিনান্স, আমার 2017-তে ফিনান্সিয়াল পজিশন এই অবস্থা ছিল, 2018-তে এত খারাপ হলো কিভাবে, ভালো হলো কিভাবে, এতটা ডিগ ডাউন করবে না। জানার চেষ্টা করে যে আপনি ন্যূনতম নলেজটা নিয়ে যাচ্ছেন কিনা অর্গানাইজেশনের, ওই রেসপেক্টটুকু আপনি দিচ্ছেন কিনা অর্গানাইজেশনকে। হ্যাঁ, জি আর ভাইয়া, ধন্যবাদ। ইয়াসিন সোহাগ ভাইকে আমি আরেকটা কোয়েশ্চেন করছি, যেহেতু বাংলাদেশ ব্যাংকের ক্ষেত্রে এই কোয়েশ্চন না করারই কথা, কারণ তাদের একটা মানে পলিসি আছে কোন পোস্টে জয়েন করলে, যেমন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পোস্টে জয়েন করলে নবম গ্রেডের স্যালারি পাবে, কিন্তু প্রাইভেটের ক্ষেত্রে এই কোয়েশ্চনটা প্রায় করতে শোনা যায়, হোয়াট ইজ ইউর এক্সপেক্টেড স্যালারি? এই কোয়েশ্চনের রেসপন্সটা কেমন হওয়া উচিত? এটার ইনিশিয়াল রেসপন্সটা, এখন যতক্ষণ পর্যন্ত আমি জানি না আমাকে সিলেক্ট করছে কিনা, হ্যাঁ, মানে ফার্স্ট ইন্টারভিউ বা সেকেন্ড ইন্টারভিউতে যখন আমাকে জিজ্ঞেস করছে যে এক্সপেক্টেড স্যালারি কত, তখন বলা উচিত যে আমি আপনাদের ডেফিনেটলি একটা স্যালারি রেঞ্জ আছে, আপনাদের অর্গানাইজেশনের একটা স্ট্রাকচার আছে, ওই অনুযায়ী আমাকে ডেফিনেটলি আমার যোগ্যতা অনুযায়ী আপনারা বিচার করবেন এবং ওই অনুযায়ী আমাকে স্যালারি দিয়ে থাকবেন আপনার অর্গানাইজেশন স্ট্রাকচার অনুযায়ী। যখনই আপনি ফাইনালাইজ হয়ে যাবে আপনার রিক্রুটমেন্টটা, যখন আপনার সাথে স্যালারি নেগোসিয়েশনে আসবে, তখন কিন্তু ডেফিনেটলি আসবে, আপনার ওখানেই শেষ না, ওখানেই ফাইনালাইজ হয়ে যাবে না যে আপনার স্যালারি কত হবে। এটা ফার্স্ট ইন্টারভিউতে বা সেকেন্ড ইন্টারভিউতে ফাইনালাইজ হয় না, এইচআর সেপারেটলি বসে ম্যাক্সিমাম ক্ষেত্রে, কিছু কিছু জায়গায় ডিফারেন্স থাকতে পারে, এবং তখন আপনি নেগোশিয়েট করতে পারেন। তখন যেমন আমি লোকাল অর্গানাইজেশনের ক্ষেত্রে অতটা ডিটেইলে ওরা দেয় না। আমি যেহেতু লোকালেও কাজ করেছি, এসিআই তে, গ্লোবালেও কাজ করছি, এখন মাল্টিন্যাশনালেও, সো দুইটা পার্সপেক্টিভ আমি বলবো। লোকাল অর্গানাইজেশন গুলোতে একদম আপনার কারেন্ট স্যালারি কত, আপনার এক্সপেকটেশন কত, ওইভাবে কোনো স্পেসিফিক অ্যানালাইসিস করে দেখানো হয় না। কিন্তু আমরা ম্যাক্সিমাম মাল্টিন্যাশনাল অর্গানাইজেশন গুলোতে কিন্তু আমরা ওই অ্যানালাইসিসটা করে দেখাই যে আপনার কারেন্ট, যদি যে এক্সপেরিয়েন্স, আপনার কারেন্ট স্যালারি এই, আমরা প্রপোজ করছি এই, আমাদের এডিশনাল বেনিফিটস গুলো এই। হ্যাঁ, আর ফ্রেশারদের জন্য আমরা যখনই কোনো কিছু প্রপোজ করতে যাই, শুধু স্যালারি কিন্তু অ্যামাউন্ট না, যেমন গভর্নমেন্ট জবের ক্ষেত্রে আমি বলবো রিটায়ারাল বেনিফিট, যেটা রিটায়ারমেন্টের সময় একটা বড় অঙ্কের টাকা পাওয়া যায়, হ্যাঁ, এটা যেমন একটা অনেকের জন্য আমি বলবো ওরা এটাকে ফিল করে যে একটা সিকিউরিটি। প্রাইভেট জবের ক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে, ম্যাক্সিমাম প্রাইভেট জবের আমি বলবো ভালো অর্গানাইজেশন গুলোতে স্যালারি অ্যামাউন্টটা বেশ ভালো হয়। সো স্যালারির সাথে সাথে বোনাস অ্যামাউন্ট গুলো কেমন, টোটালটা আপনার সিটিসি, কস্ট টু দ্য কোম্পানি, অ্যাকচুয়াল কস্টটা আপনার বুঝতে হবে। যেমন অনেক অর্গানাইজেশন 5 থেকে 6টা বোনাসও দিয়ে থাকে, অনেক অর্গানাইজেশন স্যালারির 5 থেকে 7 গুণ আমার অর্গানাইজেশনেই আছে, পারফরমেন্স অনুযায়ী আমার গ্রস স্যালারির
ইয়ারলি আমরা 5 থেকে 6 গুণ পর্যন্ত টাকা পাই, ওই অ্যামাউন্ট অনেক বড়। হ্যাঁ, সো প্রচুর অর্গানাইজেশনে আবার আমি নাম ধরেই বলবো, মেডিকো একটা অর্গানাইজেশন, হ্যাঁ, প্যারাশুট প্যারাশুট, আমরা হ্যাঁ প্যারাশুট বলতে প্যারাশুট, বেশি চিনবো। যারা Right. হ্যাঁ প্যারাশুট বললে বেশি চেনে বাংলাদেশে, এটা 1000 কোটি টাকার উপরের কোম্পানি, এবং তাদের প্রফিট শেয়ার আসে বছরে, মানে একজন এমপ্লয়ি প্রফিট শেয়ার পায় 5.5 লাখ টাকার উপরে। সো শুধু অনেক বড় স্যালারিটাই amount। মেইন না, আমি যেটা বুঝাতে চাচ্ছি, সো স্যালারিটাই মেইন না। সো ওদেরকে বুঝতে হবে, আগে ইনফরমেশন নিয়ে যেতে হবে ওই অর্গানাইজেশনে কি কি বেনিফিটস আছে, আগে বুঝতে হবে, ওই অনুযায়ী নেগোশিয়েট করতে হবে ফাইনাল স্টেজে, শুরুতে না। শুরুতে বলতে হবে আমি অর্গানাইজেশন যেভাবে ডিসাইড করবে আমি ওই অনুযায়ী আমি ওইটাতে কমফোর্টেবল। কিন্তু যখন ফাইনালাইজ হয়ে যাবে, যখন আপনার স্কিল সম্বন্ধে অর্গানাইজেশন 100% শিওর হয়ে যাবে, তখন কিন্তু আপনি একটু নেগোশিয়েট করতে পারবেন। তবে এটা এমন যাতে না হয় অভদ্রতার পর্যায়ে চলে যায়, তো এইটা মেনটেন করতে হবে। আচ্ছা, ধন্যবাদ। তো আমাদের সময় প্রায় শেষের দিকে, আমাদের আগামী সপ্তাহে ভাই আমাদের আরেকটা সেশন আছে, ওখানেও আরো আমরা কিছু কোয়েশন করবো। ওখানে স্কয়ার ফার্মাসিউটিক্যাল থেকে আমাদের তুষার ভাই আসবেন, আবার ইউনাইটেড ফাইন্যান্স থেকে আমাদের রুবেল ভাই আসবেন। তো এখন আমি স্টুডেন্টদেরকে একটু, ওরা এতক্ষণ ধরে মনোযোগ সহকারে তাদের কেরিয়ার সম্পর্কে অনেক কিছুই জেনেছে, তারপরেও যদি তাদের কোনো কোয়েশন থাকে তাহলে নাম বলে ডিপার্টমেন্ট বলে কোয়েশনটা করলে ভালো হয়। তো আমার প্রিয় স্টুডেন্ট যারা তোমরা আছো, তোমরা একটু আমাদের রিসোর্স পার্সনদেরকে তোমাদের কোনো পার্সোনাল কোয়েরি থাকলে তাহলে তোমাদের নাম এবং ডিপার্টমেন্ট বলে ওই স্পেসিফিক কোয়েশনটা করো আনমিউট করে। হ্যাঁ, তোমরা কি শুনতে পাচ্ছো? আমার স্টুডেন্টরা কি শুনতে পাচ্ছো তোমার? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার স্যার খুব অসম্ভব সুন্দর একটি সেশন ছিল স্যার। আমি মোহাম্মদ কামরুল আলম, ডিপার্টমেন্ট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, 4th ইয়ার 2nd সেমিস্টারে পড়ছি। তো স্যার আমি একটা সাজেশন চাচ্ছি স্যারদের কাছ থেকে, যে আসলে স্যার আমরা তো অফিসিয়ালি অগস্টের দিক দিয়ে বের হওয়ার কথা ছিল, কিন্তু কোভিড-19 এর কারণে আসলে স্যার আমরা একটু পিছিয়ে গেছি। সো স্যার এই সময়টাতে আমরা জানি যে কোভিড-19 শেষ হওয়ার পর জব মার্কেটে আসলে একটা বিশাল বড় কম্পিটিশন হতে যাচ্ছে। সো এই মুহূর্তে আসলে আমরা যারা ফ্রেশার আছি বা আমরা কিছুদিন পর গ্রাজুয়েশন সম্পন্ন করে বের হয়ে যাব, তাদের জন্য যদি কিছু পরামর্শ থাকে যে আসলে এই মুহূর্তে আমরা কি করতে পারি বা আমাদের এই মুহূর্তে কি করা উচিত, কোন দিকটাতে আমরা একটু মনোযোগ দেওয়া উচিত, যে না তাহলে আমরা জব মার্কেটে আমরা একটু ভালো কম্পিটিশনটা ভালো একটু সার্ভাইভ করতে পারবো বা আমরা ভালো পজিশনে একটু আগে থাকবো, বা এই মুহূর্তে আমাদের কি করা উচিত, এই বিষয়ে একটু সাজেশন চাচ্ছিলাম স্যার। প্রথমে মুয়াজ্জেম ভাই একটু বলবেন কি এখানে? এখানে মানে একটা জিনিস কিন্তু আমরা সবাই ফিল করতে পারছি, সেটা হলো গিয়ে প্রচুর পরিমাণ এমপ্লয়ি কিন্তু স্যাক হয়েছে অলরেডি, এবং হলো প্রচুর পরিমাণ আহ, মানুষ হলো জবলেস হয়েছে। জি। আর আরেকটা জিনিস হলো গিয়ে মানুষ কিন্তু একটু এখন মানে সিকিউর জব যেটা, সেইটা এখন ফিল করলো এই কোভিড-19 এ এসে। এবং সিকিউর জব হিসেবে অনেকেই মনে করছে যে না, আমাদের গভর্নমেন্ট জব করাটাই ভালো আর কি। মানে এটা বেশ কিছু মানুষই ফিল করেছে। আগে হয়তো অনেকেই ফিল করছে যে না, গভর্নমেন্ট জব কেন করব, সেখানে স্যালারির পরিমাণও কম, আবার আমার কাজের রোলটাও খুব বেশি ডাইভার্সিফাইড হবে না ইফ আই এম নট ইন্টারেস্টেড, তাই না, ওইরকম আর কি। তো আচ্ছা, এখন আমার কাছে যেটা মনে হয়েছে আর কি, যে সিকিউরিটি যদি চায় একজন এমপ্লয়ি বা একজন ক্যান্ডিডেট, সেক্ষেত্রে সে গভর্নমেন্ট জবের জন্য তার প্রিপারেশনটা কিন্তু মানে হুট করে হবে না, ইট টেকস টাইম। এবং গভর্নমেন্ট জবের কম্পিটিশনটা আগে যে রকম হইতো তার চেয়ে অনেক বেশি বেড়ে যাবে। কারণ হলো মানে অনেকেই আছে এখন ট্রাই করবে এই সিকিউর জবের জন্য। সেটা আগে যদি 100 হতো, সেটা 150 হবে এখন। তো এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় কোভিড-19 এর কারণে অনেক স্টুডেন্টই কিন্তু বাসায়, এখন আর খুব বেশি যে তার একাডেমিক চাপ আছে এরকম না, সে কিন্তু বাসায় সময় কাটছে। এই সময়টাতে সে যদি তার প্রিপারেশনের জন্য মানে পড়াশোনা করে, সেটা সবচেয়ে ভালো হবে। এবং তার যে স্পেসিফিক পারপাস আছে, সে যদি ব্যাংকে যেতে চাইলে ব্যাংকে, বিসিএস হলে বিসিএস, মানে ইটস আপ টু হিম। তাকে ওই অনুযায়ী কিন্তু প্রিপারেশন গুলো এখনই নিয়ে নিতে হবে। তার মানে মানে সে কিন্তু নিজেকে প্রিপেয়ার করে ফেললো। এটা একটা মানে বরং গোল্ডেন টাইম, চিন্তা না করে এই সময়টাকে কিভাবে কাজে লাগানো যায় সেটা ইম্পর্টেন্ট। এবং যারা কিন্তু পড়বে তারাই ভালো করবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আর যারা মনে করবে যে না কি হবে, মানে হতাশ, ডিপ্রেশনে ভুগবে, পড়বে না, মানে ডিপ্রেশনটা একটু বেশি কাজ করবে, তারা কিন্তু ধরাই খাবে। আর লেগে থাকলে কিন্তু ডেফিনেটলি ভালো কিছু হয়।
ইয়াসিন সোহাগ ভাই কি বলবেন এই ক্ষেত্রে? আচ্ছা, আমি কোভিড-19 পরবর্তী আমি এই কোশ্চেনটাতে একটু টাইম নিব। যেটা হচ্ছে মোয়াজ্জেম ভাই যেটা বললো, ডেফিনেটলি গভর্নমেন্ট জবের ক্ষেত্রে সিকিউর জব প্লাস, তবে একটা জিনিস হচ্ছে গভর্নমেন্ট জব যেহেতু, আমি যদি ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, ফোর্থ ক্লাস সব জব গুলোও যদি যোগ করি, তাহলেও গভর্নমেন্ট জবের পার্সেন্টেজ আমাদের টোটাল জব সেক্টরের 12 থেকে 13% বেশি না। সো খুব আমি একটা চাইলেও খুবই কম। সবাইকে মানে অ্যাকোমোডেট করতে পারবো না ওখানে। এর Definitely. বাইরেও যে 87% প্রাইভেট জব আছে, এর মধ্যে মিনিমাম 20%-এর মতো আছে বেশ ভালো অর্গানাইজেশন। শুধুমাত্র কিন্তু আমরা খারাপ নিউজ পাচ্ছি না, ভালো নিউজও আছে। অনেক অর্গানাইজেশন এই সময়ে পাশে দাঁড়াচ্ছে। আমার মনে হয় এই সময়ে এটা একটা টেস্টিং টাইম, অর্গানাইজেশনটা কেমন, ইভেন প্রাইভেট অর্গানাইজেশন গুলো কেমন, এটা বুঝার জন্য। এই আমাদের ক্যান্ডিডেট, আমাদের ছোট ভাই বোনরা এখন বুঝতে পারবে যে কোন প্রাইভেট অর্গানাইজেশন গুলা তার মানে এমপ্লয়ীদের পাশে দাঁড়াচ্ছে এই কঠিন সময়ে। তার মানে আমি ওদের ওই জব সেক্টর গুলাতে আমি যেতে পারি এই মুহূর্তে। হ্যাঁ, যেমন যে কোয়েশ্চেন করলো, আই থিঙ্ক কামরুল ছিল না, আমি শিওর না, কামরুল আলম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, কামরুল আলম, হ্যাঁ, ও টেক্সটাইলে পড়ছে এখন। হ্যাঁ, সো ও কিন্তু ও এখন কোন নিউজ গুলো বেশি দেখছে, টেক্সটাইল সেক্টরে প্রচুর জব কাট হচ্ছে, এরকম হচ্ছে, ওই হচ্ছে। কিন্তু এতগুলো অর্গানাইজেশন যে আছে, এই এই ইম্প্যাক্টটা সাময়িক, আমি এটা লং টার্ম বলবো না। বাংলাদেশ এখনো ওই লেভেলের টেক সেভি হয় নাই যে মানে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট এত হয় নাই যে মানুষ ছাড়া কাজ করতে পারবে। টুডে অর টুমোরো নতুন রিক্রুটমেন্ট প্রচুর হবে, আমি এটা ফিল করি। আফটার 2 to 3 মান্থস রিক্রুটমেন্ট অনেক বেশি হবে। সো এটা নিয়ে খুব বেশি বদার্ড হয়ে লাভ নাই। আর এখনকার যুগে এই সময় কিন্তু আমরা পাই না। এই সময়টায় আমরা ইভেন হার্ভার্ডের ম্যাটেরিয়ালসও পাচ্ছি। হার্ভার্ডের ম্যাটেরিয়ালস পাওয়া যায়, এমআইটির ম্যাটেরিয়ালস পাওয়া যায়, ওদের টেক্সটাইল ইভেন মার্চেন্ডাইজিং কোর্স গুলা করা যেতে পারে, ওদের কোয়ালিটি ডেভেলপমেন্টের কোর্স গুলা করা যেতে পারে, ওদের লিঙ্ক আপটা বাড়ানো যেতে পারে। এই যে জুমে আমরা মিটিং করছি, এটা তো আমাদের যদি রেগুলার টাইম হতো, আমরা হয়তো মাওলানা ভাষানীতে গিয়ে করতাম। সো সবাই হয়তো পার্টিসিপেটও করতে পারতো না, কিন্তু এখনকার সময়ে এটা কিন্তু পসিবল হচ্ছে। সো আমি যেটা বোঝানোর চেষ্টা করছি, নলেজ গেদার করার এটা একটা খুব ভালো সময়, এবং খুব বেশি ফ্রাস্ট্রেটেড হওয়ার কোনো স্কোপ আমি দেখি না। কারণ যেখানে ইউএসএ তেও জব কাট হচ্ছে, শুধু জব কাটের দিকে চিন্তা করে লাভ নেই। ইউএসএ তে আমি গতকালকে নিউজ দেখলাম, প্রথম 2 মাসে বেশ কিছু জব কাট হয়েছে, গতকাল থেকে কিন্তু ম্যাক্সিমাম ওদের অফিস বলো সবকিছু ওপেন হয়ে যাচ্ছে আস্তে আস্তে, এবং নতুন জব ক্রিয়েটও হচ্ছে। যেমন ওয়ার্ক ফ্রম হোম কালচারটা অনেক বেশি বেড়ে যাবে। এখন হয়তো ম্যান পাওয়ারের দিকে অর্গানাইজেশন অনেক ম্যান পাওয়ার কাট না করেও কিন্তু অর্গানাইজেশন কস্ট কাট করতে পারে। যেমন তার বড় একটা হেড অফিস, সেটা হয়তো কমিয়ে ফেলবে, সে হয়তো আগের মতো বাসা থেকে কাজ করবে। ঠিক আছে, সো নেগেটিভলি চিন্তা করার কোনো স্কোপ নাই। এই সময়টাকে প্রোডাক্টিভ ওয়েতে কাজে লাগাতে হবে, যতটা সম্ভব লার্নিং এন্ড ডেভেলপমেন্টে নিজের পার্সোনাল গ্রুমিং এর দিকে নজর দিতে হবে। সেটাই, মানে যেই সেক্টরে মনে করছে যে সে যাবে, আর সেই ধরনের স্কিল গুলা তাকে কিন্তু ডেভেলপ করে নিতে হবে। সেটা এখনই সময়, এবং এখন যেহেতু আমরা ফ্রি আছি, এই জিনিসগুলো আমরা এখনই ডেভেলপ করবো, এটা আমাদের ব্রত হওয়া উচিত। এই ক্ষেত্রে আমরা একটা কথা সবসময় বলি যে পিছিয়ে যাওয়ার দরকার নেই। আমরা যেই জায়গায় আছি ওই জায়গায় যদি স্কিল ডেভেলপ না করে যদি দাঁড়িয়ে থাকি, তাহলে বাকিরা আমাকে এমনি ওভারটেক করে চলে যাবে। তো তোমরা ফ্রাস্ট্রেটেড না হয়ে, তোমরা সবাই যার যার কমিউনিকেশন স্কিল ডেভেলপ করার জন্য, প্রেজেন্টেশন স্কিল ডেভেলপ করার জন্য তোমরা ট্রাই করো, এবং সাথে সাথে একাডেমিক রেজাল্টটাও যাতে ঠিক রাখতে পারো। আমি এই ক্ষেত্রে সবাইকে বলে দিচ্ছি যে জব করে কিন্তু আমরা সবাই অনেকেই এত বেশি জব ওরিয়েন্টেড হই যে আমাদের একাডেমিক রেজাল্টটা এতই নিচে নেমে যায় যে আমরা কোনো জবে অ্যাপ্লাই করতে পারি না। তো এই ক্ষেত্রে তোমরা তোমাদের পড়াশোনাটাও মিনিমাম একটা 3.5 আমরা বলি, এটা ধরে রাখার চেষ্টা করবা, সাথে সাথে আদার স্কিল গুলো ডেভেলপ করার চেষ্টা করবা। তো স্টুডেন্টদের পক্ষ থেকে আর কারো কোনো কোয়েশন থাকলে নাম বলে ডিপার্টমেন্টটা বলে কোয়েশনটা করো, আমরা আর 5 মিনিটের মধ্যে শেষ করবো। আর কারো কোনো কোয়েশন নেই? হ্যাঁ, হাসান, হাসান তোমার কোনো কোয়েশন আছে? আমাদের যে এমবিএসটিউ ক্যারিয়ার ক্লাবের যে প্রেসিডেন্ট।
হ্যাঁ, স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার, আমি জানতে চাচ্ছিলাম, আসলে কোশ্চেন না স্যার। স্যার আচ্ছা, আমাদের যে স্কিল ডেভেলপমেন্টের যে ব্যাপারটা স্যার, হ্যাঁ, স্যার এটা আমরা এই সময়ে কি কি মানে কিসের কাজ মানে কিসের সাথে যুক্ত হয়ে স্যার বাড়াইতে পারি স্যার? আচ্ছা। ইয়াসিন সোহাগ ভাই এক্ষেত্রে কি বলবেন? কি কি তারা কাজ করতে পারে স্কিল ডেভেলপমেন্ট, অর্থাৎ আপনারা জবে যখন একটা স্পেশালি স্যার স্টুডেন্ট আমাদের যায় যে সফট তারা স্কিলের সফট ব্যাপারটা স্কিল, স্যার। আমি এটা বলতে চাচ্ছিলাম, সফট স্কিল গুলো বেশি দেখে, বিশেষ করে মাল্টিন্যাশনাল কোম্পানি গুলোতে সফট স্কিল কে খুব বেশি গুরুত্ব দেওয়া হয়। এক্ষেত্রে তারা কোন কোন সফট স্কিল গুলো ডেভেলপ করবে আমার স্টুডেন্টরা? আমি বলবো খুব বেশি জিনিস নিয়ে কাজ করার নেই। সফট স্কিলের মধ্যে কমিউনিকেশন স্কিল একটা। এখন কমিউনিকেশন স্কিলে আমি বারবার বলছি, বলার সাথে সাথে শোনার প্র্যাকটিস করতে হবে। যত বেশি আমরা শুনতে পারি, হ্যাঁ, ইফেক্টিভ স্পিকিং এর সাথে ইফেক্টিভ লিসনিং এ হতে হবে, বোথ। হ্যাঁ, আচ্ছা এখন ভাইয়া, লিসনিং এর এক্ষেত্রে আমি যথেষ্ট আমি একটু অ্যাড করতে পারি কিনা? সেক্ষেত্রে আপনি একটু আগে বলেছেন যে হার্ভার্ড, এমআইটি ওরা বিভিন্ন কোর্স অফার করছে। রাইট আমার স্টুডেন্টরা ওই কোর্স গুলো কেরিয়ার, তার সাবজেক্ট রিলেটেড ওই কোর্স গুলো করে তার সিভিটাকে কিন্তু স্ট্রং করতে পারে। অর্থাৎ করতে তোমরা পারে। এখন সিভিতে তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশন বা আর কিছু লিখার মতো তেমন একটা নেই। এক্ষেত্রে তোমরা যে কাজটা করবা, বিভিন্ন অর্গানাইজেশনের সাথে অ্যাড হবা, তোমার এক্সিকিউটিভ মেম্বার হওয়ার চেষ্টা করবা, বিভিন্ন অনলাইন কোর্স গুলো করে সার্টিফিকেট গুলো নিয়ে তোমার সিভিতে তুমি এটা লিখতে পারো। আগে বলা হতো যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, এখন বলা হচ্ছে না এক্সট্রা কারিকুলার না, কো কারিকুলার অ্যাক্টিভিটিস। কো অর্থাৎ কারিকুলার, রাইট। মেইন রাইট। পড়াশোনার সাথে তোমাকে সাথে সাথে অন্যান্য পড়াশোনাগুলো অর্থাৎ কোয়ালিটি গুলো ডেভেলপ করতে হবে, যেটাকে আমরা বলছি কো কারিকুলার। তোমরা কোর্সেরা যে একটা অনলাইন প্ল্যাটফর্ম আছে, ওনারা বিভিন্ন ইউনিভার্সিটির যে বিভিন্ন অর্থাৎ তোমার তোমার কোর্স করায়, এর ফলে একটা সার্টিফিকেট দেয়। আমরা এটার জন্য লিঙ্কডইনে ঢুকলেই দেখতে পাই যারা এই সার্টিফিকেট গুলো পাচ্ছে তারা আবার এটাকে শেয়ার করে প্রমোট করে। তো এটা একটা পার্সোনাল ডেভেলপমেন্টের মতো কাজ করে। আমরা এই কাজগুলো করবে। আমি আচ্ছা, জাস্ট আশা একটু করি অ্যাড করব জি ভাইয়া। এখানে। আমি জাস্ট একটু অ্যাড করবো, সেটা হচ্ছে কোর্সেরা আছে, ইউডেমি আছে, আবার হার্ভার্ডের নিজস্ব প্ল্যাটফর্ম আছে, এমআইটি নিজস্ব প্ল্যাটফর্ম আছে। এখন প্রচুর কোর্স ওপেন করে দিয়েছে। তবে একটা জিনিস মনে রাখতে হবে, যে কোর্সগুলো আমার কাজে লাগবে, ওই রিলেভেন্ট কোর্স যাতে আমি করি। আমি এমন কোন কোর্স করলাম, আমি গেম ডেভেলপমেন্টের কোর্স করলাম, আমি এইচআরে কাজ করি, হ্যাঁ, কথার কথা ইরিলেভেন্ট কোর্স এটা যাতে না হয়। যতটা সম্ভব রিলেভেন্ট কোর্স করা যায় ইন্টারপার্সোনাল স্কিল ডেভেলপ করার জন্য। ইন্টারপার্সোনাল স্কিলটা খুব ইম্পর্টেন্ট। এখন কাকে, একজন ম্যানেজারের লেভেলে যাওয়ার জন্য শুধু কাজ করাটা ইম্পর্টেন্ট না, আপনি কতটা এমপ্যাথেটিক, আপনি কতটা অন্যকে বুঝতে পারেন, ঠিক আছে, আপনি আপনার টিমমেটদেরকে কিভাবে দেখবেন, এই জিনিসগুলা আপনার ইন্টারপার্সোনাল স্কিলও সফট স্কিলের আরেকটা পোর্শন। ইন্টারপার্সোনাল স্কিলের ব্যাপারে কাজ করা যেতে পারে, কমিউনিকেশন স্কিলের ব্যাপারে কাজ করা যেতে পারে, যা রিলেভেন্ট আপনার সাবজেক্ট রিলেটেড জিনিসগুলোই পড়ার চেষ্টা করবেন এবং ওই কোর্সগুলো করার চেষ্টা করবেন। আরেকটা জিনিস হলো, আমাদের মানে ম্যাক্সিমাম স্টুডেন্টদের যেটা হয় সেটা হলো আমাদের আসলে কোনো ভিশন থাকে না। রাইট। হ্যাঁ, ভিশনটা খুবই গুরুত্বপূর্ণ, যে আমি আসলে কোন সেক্টরে জব করব বা আমার আলটিমেট টার্গেটটা কোথায়। মানে আমি জাস্ট আমার চাকরি দরকার এই জন্য আমি চাকরি খুঁজতেছি, বা আমার জীবন চালানোর জন্য একটা চাকরি প্রয়োজন, সেটার জন্য সেটা হলে কিন্তু আপনি সব দিকেই ট্রাই করবেন একবারে। এইদিকে প্রাইভেট সেক্টরে তো আমার ইয়ের অভাব নেই, ভ্যারাইটির অভাব নেই। আমি মানে অনেক ধরনের ইয়েতে যেতে পারি। আমি টেলকো কোম্পানিতে চাকরি করতে পারি, আমি এমএনসি ম্যানুফ্যাকচারিং টাইপের কোম্পানিতে চাকরি করতে পারি, সার্ভিস কোম্পানিতে চাকরি করতে পারি। কিন্তু আমাকে ঠিক করতে হবে আমি কি সার্ভিস সেক্টরে যাব নাকি আমি ম্যানুফ্যাকচারিং সেক্টরে যাব, অথবা আমি কি মানে মানে গভর্নমেন্ট হইলেও আমি কোন কোন উইং এ আমি কাজ করতে যাচ্ছি। এই ভিশনটা থাকলে তখন আমি আমার কি স্কিল লাগবে আমি কিন্তু ডিফাইন করতে পারি। আমার যদি ভিশনই ঠিক না থাকে তাহলে আমি কিন্তু কোন স্কিল লাগবে সেটা আমি ডিফাইন করতে পারবো না। এইটা ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে, এবং এরা পরবর্তীতে এসে টের পায় যে আমার আসলে এদিকে যাওয়া উচিত ছিল, আমি আসলে এটার জন্য ফিট। এইটা ডিফাইন করে ফেলাটাই হলো মোস্ট ইম্পর্টেন্ট কাজ, এবং এটাই এটা ফার্স্ট নিয়ে জব। ভাইয়া তারা একটা সেশনও করেছে, আমরা একটা সেশন করেছিলাম গত সপ্তাহে, যে সিলেক্ট ইউর আচ্ছা, গোল এরকম। তো তো আশা করি আমাদের স্টুডেন্টরা তাদের গোল ঠিক করতে পেরেছে। আর যদি না পারো তাহলে এখনই যে ভাইয়া যে কথাটা বললো, এখনই গোল ঠিক করতে হবে। কারণ একজন ইন্ট্রোভার্ট মানুষ, সে কথা বলতে খুব একটা পছন্দ করে না, এখন সে মার্কেটিং এর জবে গিয়ে কখনো ভালো করতে পারবে না। আবার একজন মানুষ যে ডেফিনেটলি। সে খুব বেশি কথা বলতে পছন্দ করে, সে যদি আবার রিসার্চার হয়, কোনো একটা রিসার্চ ফার্মে জয়েন করে, সে কিন্তু ওই রিসার্চ
তার মনে মাথায় আসবে না, কারণ সে কথা বলতে পছন্দ করছে আর সব রিসার্চাররা তাদের মনোযোগ দিয়ে রিসার্চ করছে। তো তোমার মনকে শুনো, তোমার মন কি বলে যে আমি কোন কাজে ভালো করব, ওই জবটা তোমার চুজ করা উচিত। ইররিলেভেন্ট ফিল্ডে গিয়ে হয়তো তোমার বন্ধু আগে জব পেয়ে গিয়েছে, আমিও একটা এরপর এক সপ্তাহের মধ্যে একটা স্ট্যাটাস দিলাম, হ্যাঁ স্টার্টেড এ নিউ জব। এটা নট নেসেসারি তুমি 5 বছর পর শুরু করো, বাট এমন জায়গায় শুরু করো যেখানে তোমার ভালোবাসা কাজ করবে এবং যেখান থেকে তুমি সামনে অগ্রসর হতে পারবে। এখন আমি স্টুডেন্টদেরকে আরেকটু অনুরোধ করছি, তোমাদের যদি কোনো কোয়েশ্চেন না থাকে আমরা মানে কনক্লুড করব, তোমাদের কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলো। তাদের মনে হয় আর কোনো কোয়েশ্চেন নেই, হয়তো পরবর্তীতে পড়বে আর কি। আমরা কি আরো কোনো কোয়েশ্চেন করবো আমাদের রিসোর্স পার্সনদের কি? স্যার আমাদের যে ইন্টারভিউ বোর্ডের যে বডি ল্যাঙ্গুয়েজ, স্যার এটার আচ্ছা, ব্যাপারে যদি একটু বলতেন। এটার ব্যাপারে আমরা আগামী সপ্তাহে আরো 2জন রিসোর্স পার্সন আসবে, ওনাদের থেকে আরো জানবো। আজকে সব জেনে ফেললে বা ওটা যদি, হ্যাঁ ইয়াসিন সোহাগ ভাই আপনি যেহেতু মাল্টি ন্যাশনাল আছেন, আপনি একটু বলে দেন যে আপনার জেস্টার পোস্টার গুলো কেমন হবে, বা ইন্টারভিউ বোর্ডে একজন কোয়েশ্চেন করলো তার দিকে তাকিয়ে পুরো অ্যান্সারটা দিব, নাকি বোর্ডে আরো 5-7 জন থাকলে তাদের দিকে একটু একটু তাকাবো? এই ক্ষেত্রে আপনি কি বলবেন ভাই? এটা নিয়ে মোয়াজ্জেম ভাইও বেশ কয়েকবার কথা বলেছে, আমিও বলেছি। আপনার ডেফিনেটলি মার্জিত আচরণ থাকতে হবে, আপনার আচরণ মার্জিত হবে, আপনি ভদ্রভাবে এবং যে শব্দগুলা ব্যবহার করছেন ওই শব্দগুলা যাতে আমরা ফ্রেন্ড সার্কেলে যেভাবে যে শব্দগুলো ব্যবহার করি ওইটা যাতে ইন্টারভিউ বোর্ডে আমরা ব্যবহার না করি। ব্যবহার না করি। তারপর আমরা যখন কথা বলছি তখন যিনি প্রশ্ন করছেন তার দিকে তাকিয়ে উত্তর দিব, আবার অন্যজন প্রশ্ন করলে তার দিকে তাকাবো। সো আই কন্ট্যাক্টটা সবার সাথে আমরা রাখবো, তবে বেসিক্যালি চেষ্টা করব যিনি যখন প্রশ্ন করছেন তার দিকে তাকিয়ে কথা বলার জন্য, এবং কোনো অধ্যত্বপূর্ণ আচরণ করা যাবে ওভার না। কনফিডেন্ট হওয়া লাইক যাবে না, আবার শাই ফিল করা যাবে না। হ্যাঁ, আমার Right. শার্টের বাটন খোলা থাকলো, আমি খুব বেশি নড়াচড়া করছি, আমার হাত নড়ছে খুব বেশি, ইরিলেভেন্ট হাত নড়ছে, আপনি নড়তে পারে, কিন্তু এটা যাতে ডিসরেসপেক্টফুল কোনোভাবেই না হয়। বিশেষ করে পা নড়ার বিষয়টা, রাইট। অনেকে হলো পা নাড়ায়, এটা একটা মানে হ্যাঁ, বড় এই বিষয়। ক্ষেত্রে আমি একটা আর কথা ঢোকার বলি সময় মজ্জেম ভাইয়া, জি জুতার সাউন্ড sure. করে, বালি ক্যাচ ক্যাচ এই শব্দগুলো করে অনেক রাইট রাইট রাইট, এগুলা কিন্তু খুবই অড। হ্যাঁ এগুলো অড দেখা হয়। আর আর আরেকটা এন্ট্রি কথা আমি যখন নিলাম, মজ্জেম ভাই, আমি একটু হ্যাঁ এই ক্ষেত্রে কথা বলি। হ্যাঁ শিওর শিওর, হ্যাঁ ড্রেস আপের ক্ষেত্রে আমরা যাতে অবশ্যই বেল্টের সাথে জুতার কালার মিলিয়ে পরি। অনেক সময় দেখা যায় বেল্ট পরেছি ব্রাউন কালারের, জুতা পরেছে আবার ব্ল্যাক কালারের, এটা কিন্তু অড হয়। আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এটা খেয়াল করব ছেলেদের ক্ষেত্রে, জুতার কালারের সাথে বেল্টের কালার যাতে ম্যাচ করে, এই জিনিসটা আমরা খেয়াল করবো। এবং আবার শার্ট এবং প্যান্টের কালার যাতে মিলে না যায়, কালো প্যান্ট পরেছি শার্টও কালো টাইও কালো, তাহলে আমাকে মনে হবে ওই তোমার যে এটিএম বুথ গুলোর যে সিকিউরিটি গার্ড গুলো তারা দেখা যায় ম্যাক্সিমাম এক ড্রেস পরে বসে থাকে, বা র্যাবের যে কর্মকর্তারা ওনাদের মতো যাতে আমাদের আমাদের ড্রেসের মধ্যে যাতে কন্ট্রাস্ট থাকে, বাট কন্ট্রাস্টটা যাতে একটা মানে মানে ভদ্রতার লেভেলে থাকে। ব্ল্যাক প্যান্টের সাথে হোয়াইট শার্ট পরবো এরকম, টাইটা একটু রেডিশ টাইপস এর বা এরকম কফি কালারের এই টাইপ করবো, এইগুলো হলে ছেলেদের ক্ষেত্রে দেখতে সুন্দর লাগে। ভাইয়া এখানে কিছু অ্যাড করবেন মজ্জেম ভাইয়া? হ্যাঁ, মানে আমি বলতে চাচ্ছি হলো যখনই আমি এন্ট্রি নেব, আমার ডেফিনেটলি পারমিশন নিয়ে সালাম দিয়ে ঢুকতে হবে, এটা কিন্তু প্রথম এটিকেট। সেকেন্ড এটিকেট হলো আমি গিয়ে কিন্তু বসে পড়বো না, বসে পড়বো, হ্যাঁ। আমি বসার জন্য পারমিশন নেব। ওনারা যখন পারমিশন দেবে তখন আমি বসবো, এবং ইন্টারভিউ কনক্লুড হওয়ার পরে ডেফিনেটলি আমি মানে সালাম হোক যে যেটা বলে সেটা বলে কিন্তু আমাকে বের হইতে হবে। এবং বের হয়ে আপনি যাওয়ার সময় দরজাটা কিন্তু ঠাস করে বা ইয়ে করে সাউন্ড করে বন্ধ করবেন না, আলতোভাবে বন্ধ করে তারপরে বের হয়ে যাবেন। এগুলা কিন্তু সবই ভদ্রতার বিষয়, এগুলোই বডি ল্যাঙ্গুয়েজ। জি। আর ভাই এই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় ইন্টারভিউয়াররা, আমরাও অনেক সময় একাডেমিতে ভাইবা নেওয়ার সময় দেখি যে চেয়ার যেখানে দেওয়া, স্টুডেন্ট এসে ওই চেয়ার টানাটানি করে তার নিজের পজিশন মতো, তার নিজের কমফোর্ট, এই চেয়ার টানাটানি করা যাবে না। যাবে না, অবশ্যই যাবে যাবে না। না, যেখানে যেভাবে আছে ওইভাবেই আমাকে অ্যাডজাস্ট করে ওইভাবে আস্তে করে শব্দ না হয় মতো আমাকে বসতে হবে। রাইট। তো স্টুডেন্টদের ক্ষেত্রে আর কোনো কোয়েশ্চেন আছে কিনা তোমরা থাকলে বলো। মেয়েরা এখনো পর্যন্ত কোনো কোয়েশ্চেন করেনি, বাট জব ক্ষেত্রে মেয়েরা কিন্তু অনেক এগিয়ে যাচ্ছে। মেয়েরা তোমরা কোনো কোয়েশ্চেন থাকলে বলো। সব ছেলেরাই কোয়েশ্চেন করলো এতক্ষণ, না তারা কোনো কোয়েশ্চেন করবে না, তাহলে আমরা আজকে সবাইকে, আমাদের রিসোর্স পার্সন বিশেষ করে মোয়াজ্জেম ভাই এবং ইয়াসিন সোহাগ ভাই দুজনকে অনেক অনেক ধন্যবাদ। আমরা আশা করব আমাদের অর্গানাইজেশন থেকে যদি ভবিষ্যতে কোনো স্টুডেন্টরা আপনাদের কোম্পানিতে যায় বা বাংলাদেশ ব্যাংকেও যায়, আপনারা
আমার এটা বিশেষ, আমার স্টুডেন্টের জন্য আমার এটা বিশেষ অনুরোধ যে তাদেরকে একটু আপনারা সুন্দরভাবে দেখবেন। আর ইন্টার্নশিপ যদি কোনো অপরচুনিটি থাকে, ইয়াসিন সোহাগ ভাই আমাদের একটা পেজের পরিচালক বা অ্যাডমিন, যে জব ফর ডি ইউ গ্রাজুয়েটস। আমি ভাইয়াকে আমার অর্গানাইজেশন, আমি যদিও ঢাকা ভার্সিটি, বাট এখন আমাকে সারা জীবন যেহেতু মাওলানা ভার্সিটিতে আমাকে থাকতে হবে, আমি এখন মাওলানা ভার্সিটিরই। তো আমি এখানকার হয়ে আমি আপনাকে অনুরোধ করছি, আপনি যদি কোনো সুইটেবল জব পান অবশ্যই সেটা আমার মাধ্যমে এমবিএসটিউ ক্যারিয়ার ক্লাবে দিবেন, এবং কোনো ইন্টার্নশিপ অপরচুনিটি সেটা যেই ডিপার্টমেন্টেই হোক না কেন, তারা যাতে তাদের নিজেদের যোগ্যতা প্রমাণ দিতে পারলে তারা যাতে আপনার গুডরেস হাউসহোল্ড প্রোডাক্ট বিডি লিমিটেডে ইন্টার্নশিপ করার সুযোগ পাই, এটা আমি আমার সব স্টুডেন্টের পক্ষে আপনাকে রিকোয়েস্ট করছি। এবং ভবিষ্যতে আরো যারা রিসোর্স পার্সন আসবে তাদেরকে আমি এই রিকোয়েস্টটা করবো। ইন্টার্নশিপের পরে আবার ভালো তারা যদি নিজেদের ক্যাপাবিলিটি শো করতে পারে তাহলে অবশ্যই জবে আপনারা নিয়ে নেবেন। কারণ আমি আমার স্টুডেন্টদের ক্ষেত্রে এই ক্ষেত্রে একটা কথা বলি, বাংলাদেশে আমরা সবাই বলি জবের অভাব, এটা বললে হবে না। এই যে মোয়াজ্জেম ভাইয়া আইএফআইসি ব্যাংকে মনে হয় 6 মাস ছিলেন, আমার এক্স্যাক্টলি যেটুকু মনে আছে। উনি দাম করে বাংলাদেশ ব্যাংকে চলে গেছেন। উনি চাইলে আরো যে কোনো জবে যেতে পারেন, তার মানে যোগ্যতা থাকলে জবের অভাব নেই। আমাদের দেশে যোগ্যতা সম্পন্ন স্টুডেন্ট বা কোয়ালিফাইড ক্যান্ডিডেটের অভাব আছে। যদি এটা না হতো, ইন্ডিয়া থেকে, শ্রীলঙ্কার থেকে, পাকিস্তান থেকে এরকম শত শত এক্সপাট্রিয়েটরা এসে এখানে জব করে কোটি কোটি ডলার আমাদের বাংলাদেশ থেকে নিয়ে যেত না। তোমরা নিজেদের যোগ্যতাটা ডেভেলপ করো, ইংলিশ বলে স্কিলটা ডেভেলপ করো। ইন্ডিয়ানরা ওদের অ্যাকসেন্টে ইংলিশ বলেই সব মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোতে, দুবাইয়ের মাল্টিন্যাশনাল বলো, আমেরিকান সবগুলোতে, গুগলের সিইও থেকে শুরু করে সব প্রতিষ্ঠানে তারা জব নিয়ে নিচ্ছে। ওদের স্কিল কিন্তু আমাদের থেকে খুব বেশি ভালো এমন না। ইভেন আমি এটা বলবো ইয়াসিন সোহাগ ভাইয়াকে, ইন্ডিয়ান যে অ্যাকসেন্টে ইংলিশ বলে তাদের থেকে আমাদের বাংলাদেশি যারা ইংলিশ বলে তাদের অ্যাকসেন্টে কিন্তু অনেক সুন্দর। মানে বাইরের আমেরিকান হলে আমেরিকান বা ব্রিটিশ হলে ব্রিটিশ, ওইভাবে আমাদেরকে একটু চেষ্টা করতে হবে। আমি চেষ্টা না করে যদি বলি বাংলাদেশে জব নেই, এটা বললে হবে না। জব অ্যাভেলেবল আছে, আপনাকে বা তোমাকে কোয়ালিফাইড ক্যান্ডিডেট হতে হবে, এটাই হলো মূল কথা। তাই তো ভাইয়া? ইয়াসিন সোহাগ ভাই কি বলবেন? ডেফিনেটলি স্কিলড ম্যান পাওয়ারের জন্য জবের আসলেই অভাব নেই। ইনিশিয়াল পজিশনের জন্য হয়তো ক্যান্ডিডেট অনেক বেশি থাকে, কিন্তু যখনই 2-3 বছরের এক্সপেরিয়েন্স আমরা ওই লেভেলের যোগ্য ক্যান্ডিডেট চাই, তখনই দেখা যায় আসলে আমরা ওইভাবে ভালো সিভি পাচ্ছি না। ঠিক আছে, সো আপনাকে ওইভাবে স্কিলড হতে হবে। এবং ফোর্বস এর আমি বলবো যে 500 টপ 500 অর্গানাইজেশনের মধ্যে প্রায় 150 অর্গানাইজেশনের সিইও হচ্ছে ইন্ডিয়ান। আমরা এখনো যেতে পারছি না কেন? আমাদের কিন্তু নলেজ ডেপথ আমি বলবো অনেক ক্ষেত্রে ইন্ডিয়ানদের চেয়ে অনেক ভালো, কারণ আমাদের কারিকুলামটা বেশ রিচ, কিন্তু আমরা ওই সাহসটা, আমরা ওই কনফিডেন্সটা নিয়ে কথা বলতে পারি না। আমরা যাই বলবো ওইটা, এবং অ্যানালিটিক্যাল ওয়েতে ওইটা প্রেজেন্ট করতে পারি না। আমরা যেটা বলবো সেটা যাতে অর্গানাইজেশনের প্রফিটেবিলিটিতে ইম্প্যাক্ট রাখে। ওরা যেটা করে সব সময় ফিনান্সিয়াল ভ্যালুটা বোঝানোর চেষ্টা করে টপ ম্যানেজমেন্টকে। আপনাদের করতে হবে ওই কাজটাই। আপনার ভালো করে অ্যানালাইসিসটা বুঝতে হবে, আপনার নিজের পজিশনটাকে ব্যাখ্যা করতে হবে, তাহলে কিন্তু আমার মনে হয় না আপনার জন্য খুব বেশি কঠিন। ভাইয়া ধন্যবাদ, আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আপনাদের মূল্যবান সময় আমাদের স্টুডেন্টদের জন্য, তাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য দেওয়ার জন্য। আমি সেই সাথে হাসানকে ধন্যবাদ জানাচ্ছি, এমবিএসটিউ ক্যারিয়ার ক্লাবের প্রেসিডেন্ট, এবং আরো যারা তোমরা আমাদের এখানে জয়েন করেছো নিজেদের স্কিল ডেভেলপমেন্টের জন্য, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। মুয়াজ্জেম ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, ইয়াসিন সোহাগ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। ভবিষ্যতে আমাদের যদি এরকম আরো কোনো প্রোগ্রামে আমাদের দরকার হয় অবশ্যই আপনারা আমাদের সাথে জয়েন করবেন ইনশাআল্লাহ। অবশ্যই সবাইকে অনেক ধন্যবাদ। সবার জন্য সুস্থ কামনা, এবং কোভিড-19 সবাই সুস্থ থাকবেন, ঘরে থাকবেন, এটা হলো গুরুত্বপূর্ণ। আর হলো যদি কোনো প্রফেশনাল লাগে সেক্ষেত্রে ডেফিনেটলি আমরা আছি। জি আচ্ছা, আমাদের রিসোর্স পার্সনরা সব সময় কোঅপারেট করবে বা হেল্প করবে। তো সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।